আমি যদিও মেডিসিন এবং সার্জারির বিষয়ে প্রচুর শিখেছিলাম, কিন্তু কখনোই আমি সেই পেশায় কাজ করিনি। তবে আমি এখনো এই দুই বিষয়কে আকর্ষণীয় মনে করি। আমি আমার মেডিকেল পেশার কাজটা ছেড়ে দিয়েছি, তার কারণ এই নয় যে আমি খুব অলস বা খামখেয়ালি। এর মূল কারণ ছিল মৃতদেহ কাটাছেঁড়া করার একটা ছোট ছুরি। দুঃখজনকভাবে আমায় দুটো আঙুল কাটতেই হতো, এবং সেটা যে আমার শারীরিক অবস্থায় প্রচণ্ডভাবে আঘাত করে তাই নয়, এমনকি আমার সুস্থভাবে বেঁচে থাকাটাকেও কষ্টকর করে তোলে। তারপর থেকে নিজেকে ভালো রাখতে আমার বেশ কষ্ট হয়েছিল, এবং আমি এক স্থানে 1 বছরের বেশি থাকতাম না। যখন আমি ভ্রমণ করছিলাম তখন আমার দেখা হয় ডক্টর মার্টিন হেসেলিয়াসের সাথে, যে আমার মতোই একজন ভবঘুরে চিকিৎসক এবং নিজের কাজের প্রতি অত্যন্ত অনুরাগী। তবে ভ্রমণ করাটা তিনি নিজে স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন, এবং তার আর্থিক অবস্থাও বেশ ভালো। তিনি আমার চেয়ে বয়সে বড়, প্রায় 35 বছরের বড় তো হবেই। আমি ডক্টর মার্টিন হেসেলিয়াসকে নিজের পরামর্শদাতা হিসেবেই ধরি। তার জ্ঞানের ভাণ্ডার সুবিশাল এবং চিকিৎসার বিষয়ে তার বিচার বুদ্ধি তুখর। আর আমার মতো একজন জোয়ান এবং উদ্যমী ছেলেকে অনুপ্রাণিত করার জন্য এটুকুই যথেষ্ট। তার প্রতি আমার শ্রদ্ধা সময়ের সাথে সাথে আরও বেড়েছিল, এমনকি তার মৃত্যুর পরেও। তার প্রতি আমার শ্রদ্ধায় আমি নিজে অত্যন্ত গর্বিত। কমপক্ষে 20 বছর আমি মার্টিন হেসেলিয়াসের মেডিকেল সেক্রেটারি হিসেবে কাজ করেছি। তিনি আমায় দায়িত্ব দিয়েছিলেন তার সুবিশাল কাগজপত্রগুলোকে গোছানো, তাদের সূচিভুক্ত করা এবং সেগুলোকে বাধাই করার কাজ। যেটা কৌতূহলের বিষয় ছিল তা হল কিছু কেসকে তিনি যেভাবে সাজাতে বলতেন সেটা। তার লেখার ধরন ছিল 2 রকমের। একদিকে একজন বুদ্ধিমান সাধারণ মানুষ যে শুধু দেখছে আর শুনছে, এবং অন্যদিকে তার নিজের পেশাগত ভাষার সম্পূর্ণ ব্যবহার, সেই সাথে মৌলিক বুদ্ধি প্রয়োগ করে সেই কেসের বিশ্লেষণ করে রোগের লক্ষণ ধরা এবং সবশেষে সেটার ব্যাখ্যা দেওয়া। যেমন তেমন ভাবে আমি তার সাথে এমন একটা কেসের সম্মুখীন হয়েছিলাম যেটা আমার বিশ্বাস কোনো অনভিজ্ঞ পাঠককে মজা কিংবা চমকে দিতে পারে। যাদের চিন্তাধারা অভিজ্ঞতার থেকে আলাদা তাদের কথা বলছি। সেই কেসের ব্যাপারেই আজ বলতে চলেছি। এখানে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে, বিশেষত ভাষা আর অবশ্যই নামগুলোর ক্ষেত্রে। এখানের কথক হলেন ডক্টর মার্টিন হেসেলিয়াস। এটা আমি খুঁজে পেয়েছিলাম তার সংগ্রহের নথিপত্র থেকে, তাও প্রায় আজ থেকে 60 বছর আগে, ইংল্যান্ড পরিভ্রমণের সময়। ঘটনার বর্ণনা পাওয়া গিয়েছে ডক্টর হেসেলিয়াসের এক বন্ধুকে পাঠানো বেশ কিছু চিঠি থেকে। বন্ধুটির নাম প্রফেসর ভ্যান লিউ। যদিও প্রফেসর কোনো চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন একজন রসায়নবিদ। তার প্রধান আগ্রহ ছিল ইতিহাস, মেটাফিজিক্স এবং ওষুধপত্রে। সেই সময় তিনি নাটকও লিখতেন, ফলে লেখাটা কোনো অভিজ্ঞ চিকিৎসক হিসেবে লেখা হয়নি। এমনভাবে লেখা হয়েছে যাতে যে কোনো সাধারণ পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারে। একটি স্মারকলিপি থেকে জানা যাচ্ছে এই সমস্ত চিঠি 1819 সালে প্রফেসর ভ্যান লিউর মৃত্যুর পর ডক্টর হেসেলিয়াসের কাছে আবার পাঠিয়ে দেওয়া হয়। লেখাগুলো বিভিন্ন ভাষায় লেখা, কিছু ইংরেজিতে, কিছু ফ্রেঞ্চে, কিন্তু বেশিরভাগ জার্মানিতে লেখা। আমি অবশ্যই বিশ্বস্ত, তবে মার্জিত অনুবাদক নই। আমি কিছু জায়গা বাদ দিয়েছি, কিছু অধ্যায় ছোট করেছি এবং নামের পরিবর্তন করেছি, কিন্তু নিজে থেকে অতিরিক্ত কিছু যোগ করিনি। মিস্টার জেনিংস খুব লম্বা এবং পাতলা শরীরের মাঝবয়সী মানুষ। তিনি পোশাক পরেন পরিচ্ছন্ন, সেকেলে এবং ধার্মিক ধরনের। তার হাবভাবের মধ্যে খানিক আনুষ্ঠানিক ছাপ ছিল, তবে তেমন দৃঢ় নয়। তিনি দেখতে সুদর্শন না হলেও তার বৈশিষ্ট্যের মধ্যে যেটা রয়েছে তা হলো তার শারীরিক গঠন খুব সুন্দর এবং তার মৌখিক ভাব অত্যন্ত স্নেহশীল, যদিও তা লজ্জাবোধের কারণেও হতে পারে। আমার তার সাথে প্রথম সাক্ষাৎ হয় মিস্টার তোবিয়াস হেডউইকের বাড়িতে। তার মুখের বিনয়ী এবং স্নেহমাখা ছাপ
মুগ্ধ করার মতো। আমরা কিছুজনই ছিলাম সেখানে। সে বেশ খুশি হয়েই আমাদের কথাবার্তাতে যোগ দিল, যদিও সে কথা বলার থেকে শুনতেই বেশি পছন্দ করে। কিন্তু যখন সে কথা বলে তখন সেটা হয় প্রাসঙ্গিক এবং ভালো অর্থযুক্ত। মিস্টার তোবিয়াস তার প্রশংসা শুরু করে দিলেন। বললেন যে বিভিন্ন বিষয়ে তিনি জেনিংসের থেকে পরামর্শ নেন এবং বিশ্বাস করেন যে জেনিংসের মতো হাসি খুশি এবং পবিত্র মানুষ পৃথিবীতে আর নেই। কিন্তু তার আসল পরিস্থিতির বিষয়ে ভদ্রলোক তেমন কিছুই জানতেন না। মিস্টার জেনিংস একজন অবিবাহিত পুরুষ এবং কানাঘুষো শোনা যায় তার জমানো টাকা আছে মোট ৬,০০০ পাউন্ড। তার দান করার স্বভাব সকলের কাছেই পরিচিত। এরকম শুদ্ধ কাজে জড়িয়ে থাকার তার মধ্যে ইচ্ছা সত্ত্বেও যখনই সে নিজের বাড়ি ওয়ারউইকশায়ারে তার কর্তব্য পালনে যায়, তার স্বাস্থ্য রহস্যজনকভাবে অবনতির দিকে যেতে শুরু করে। অন্তত মিস্টার তোবিয়াস এমনটাই বলেছে। মিস্টার জেনিংসের স্বাস্থ্যে হঠাৎ করেই রহস্যজনকভাবে পরিবর্তন দেখা দেয়, বিশেষ করে যখন উনি কেনলিসে তার পুরনো এবং সুসজ্জিত চার্চে কোনো প্রকার সেবা কেন্দ্র পরিচালনা করেন। হয়তো তার হৃৎপিণ্ড কিংবা মস্তিষ্ক এই সমস্যার সৃষ্টি করছে। এরমটা তার 3 কি 4 কিংবা তার বেশি বারই হয়েছে। প্রোগ্রাম চালু করার পর হঠাৎ করেই তিনি থেমে যান এবং খানিকক্ষণ বিরতি নেওয়ার পর আর প্রোগ্রাম এগোতে পারেননি। পরিবর্তে তিনি হাত আর চোখ উপরে তুলে নীরবতা পালনে অংশগ্রহণ নেন। তারপর ফ্যাকাশে চেহারায় লজ্জা আর ভয়ে পরিপূর্ণ মুখ নিয়ে তিনি বেরিয়ে যান সেখান থেকে, কোনো প্রকার ব্যাখ্যা না দিয়ে। এটা যখন ঘটেছিল তখন তার সহকারীটি ওনার সাথে ছিল না। আজকাল তিনি যখনই কেনলিসে যান তখন সাথে করে আরও একজন যাজককে নিয়ে যান, যাতে যদি কোনো সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাহলে সেখানে প্রোগ্রামের ভার নেওয়ার জন্য অন্য একজন এগিয়ে আসতে পারবে। মিস্টার জেনিংস যখন একেবারে ভেঙে পড়ে তখন তিনি চার্চ থেকে বেরিয়ে ফিরে যান নিজের বাড়ি, যেটা লন্ডনের পিকাডেলিতে এক অন্ধকারাচ্ছন্ন রাস্তার উপর অবস্থান করছে। মিস্টার তোবিয়াসের কথা অনুযায়ী উনি সবসময় সেখানে একেবারে সুস্থই থাকেন, যদিও সেই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। সময় সবই বলে দেবে। মিস্টার জেনিংস একজন ভদ্র স্বভাবের মানুষ, তবে কিছুজন তার মধ্যে কিছু অদ্ভুত ব্যাপারও লক্ষ্য করেছে, যদিও সেসব অতটা স্পষ্ট নয়। তবে একটা বিষয় রয়েছে যেটা আমার বিশ্বাস বেশিরভাগ লোকই মনে রাখতে পারে না বা তেমন একটা লক্ষ্য করে না, কিন্তু আমি সেটা লক্ষ্য করেছি এবং তাকে দেখার সাথে সাথে মিস্টার জেনিংসের একটা স্বভাব রয়েছে কার্পেটের পার্শ্ববর্তী অংশগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করার, যেন তার চোখ কোনো কিছুকে অনুসরণ করছে সেখানে। এটা সবসময় করেন না, শুধু মাঝে মধ্যে, কিন্তু যতটা করেন তাতেই তার অদ্ভুত আচরণের প্রকাশ লক্ষ্য করা যায়। মেঝেতে দৃষ্টি নিক্ষেপ করার সময় তাকে ভীত এবং অস্থির মনে হয়। আমাকে এমন এক চিকিৎসক হিসেবে গণ্য করা যায় যে কিনা এতদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পর্যবেক্ষণ এবং যাচাইয়ের মাধ্যমে থিওরি তৈরি করে, তারপর সময় নিয়ে সতর্কতার সাথে রোগ নিরাময় করতে উদ্যত হয়। যখন সেই নিরীহ ভদ্র এবং চাপা স্বভাবের লোকটার সাথে আমার প্রথম দেখা হয় তখনই আমার করা সম্ভাব্য ধারণাগুলো প্রমাণ পায় তার মধ্যে। আমি আরও অনেক বিষয় নিরীক্ষণ করেছি যেটা আমি এখানে উল্লেখ করিনি, কিন্তু একটা উৎকৃষ্ট বৈজ্ঞানিক পেপার হিসেবে আমি সমস্ত প্রযুক্তিগত তথ্যগুলো রেখে দিচ্ছি। এখানে যখন আমি মেডিকেল সায়েন্সের কথা বলছি সেখানে জৈবিক দিকগুলোতে বেশি নজর দেওয়ার পরিবর্তে সেটাকে আমি উন্মুক্ত অনুভূতি নিয়ে বোঝার চেষ্টা করি। আমার বিশ্বাস এই সমগ্র প্রাকৃতিক জগৎ হল আধ্যাত্মিক জগতের চূড়ান্ত অভিব্যক্তি, সেখান থেকেই এদের উৎপত্তি এবং সেখানেই এর বিনাশ। আমি মনে করি একজন মানুষের সবচেয়ে অপরিহার্য অঙ্গ হল তার নিজের অন্তরাত্মা, যেটা কিনা এক সংগঠিত পদার্থের মতোই। তবে সাধারণত যেটাকে আমরা পদার্থ বলে গণ্য করি
ঠিক তেমন নয়। এটা অনেকটা আলো কিংবা বিদ্যুতের মতো। আক্ষরিক অর্থে শারীরিক দেহ হলো পোশাকের মতো, এবং মৃত্যুতে কোনো মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায় না, বরং সেটা হলো প্রাকৃতিক শরীর থেকে মানুষের আলাদা হওয়ার একটা প্রক্রিয়া মাত্র। এই প্রক্রিয়া শুরু হয় সেই মুহূর্ত থেকে যেটাকে আমরা বলি মৃত্যু, এবং এর শেষ হয় কিছুদিন পর, যেটাকে সম্ভবত আমরা বলে থাকি পুনর্জীবন। কোনো একজন হয়তো এইসব ধারণার প্রভাব মেডিকেল সায়েন্সের সাথে মিলিয়ে দেখার কথা ভাবতে পারে, কিন্তু সেই সব প্রমাণ করা এবং তার ফলাফল নিয়ে আলোচনা করা এটা সঠিক জায়গা নয়। আমি স্বভাবত বিচক্ষণতার সাথে বেশ সতর্কভাবে মিস্টার জেনিংসকে চোখে চোখে রাখছিলাম। আমার মনে হয় সেটা সে লক্ষ্যও করেছিল, কারণ দেখলাম সেও আমায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। যখন মিস্টার তোবিয়াস আমার পরিচয় ডক্টর হেসেলিয়াস হিসেবে জানালেন, দেখলাম সে আমার দিকে নিবিড় চোখে তাকিয়ে রয়েছে। তারপর কিছুক্ষণের জন্য সে যেন চিন্তার মধ্যে ডুবে গেল। পরে যখন আমি সেখানে উপস্থিত অন্য এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, তখন লক্ষ্য করলাম মিস্টার জেনিংস আরও বেশি দৃঢ় চোখে আমাকে দেখছে। আমার বিশ্বাস তিনি আমায় অনুধাবন করার চেষ্টা করছিলেন। এরপর তাকে দেখলাম মিস্টার তোবিয়াসের সাথে কথা বলতে, এবং আমি জানতাম তাদের আলোচনার বিষয় হলাম আমি। খানিক বাদে লম্বা পাদ্রীটি এগিয়ে এলেন আমার দিকে, এবং শীঘ্রই আমরা কথা বলতে শুরু করলাম। যখন দুটো মানুষ পড়তে ভালোবাসে, বই এবং বিভিন্ন জায়গা সম্পর্কে জানে, এবং তারা ভ্রমণও করেছে, তখন যদি তারা কথা বলার জন্য টপিক খুঁজে না পায়, তাহলে সেটা অস্বাভাবিক হবে। তার আমার কাছে আসা এবং কথা বলতে শুরু করা কোনো কাকতালীয় ব্যাপার নয়। তিনি জার্মান জানেন, এবং আদি ভৌতিক ওষুধের উপর আমার লেখা প্রবন্ধ তিনি পড়েছেন। এই নম্র মানুষটি ভদ্র এবং খানিকটা যেন লাজুক। স্পষ্ট বোঝা যায় সে অনেক পড়াশোনা করে এবং অনেক চিন্তা করে, যে আমাদের গ্রুপের মধ্যে থেকেও সম্পূর্ণভাবে আমাদের একজন হয়ে ওঠেন। তাকে নিয়ে মনে একটা সন্দেহ রয়েছে। সে নিশ্চয়ই এমনভাবে জীবনযাপন করে যেখানে তার কাজকর্ম এবং চিন্তাভাবনা সবকিছু নিজের মধ্যেই গোপন রাখে সে। এই গোপনীয়তা শুধু জগতের জন্যে নয়, এমনকি সবচেয়ে কাছের বন্ধুদের জন্য। আমার দিকে কোনো একটা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা খুব সতর্কতার সাথে সে করে যাচ্ছিল। আমি জানতাম সে কি ভাবছে। আমি ভেবেই রেখেছিলাম এমন কিছু বলবো না যেটা থেকে সে বুঝতে পারে যে তার গতিবিধির উপর আমার নজর রয়েছে। কিছুক্ষণ আমরা অন্য বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু অবশেষে সে বলল, আপনার লেখা কিছু বিষয়ের প্রতি আমার অত্যন্ত আগ্রহ ডক্টর হেসেলিয়াস, যেটাকে আপনি বলেন আদি ভৌতিক ওষুধ। আমি সেসব জার্মানিতে পড়েছি 10-12 বছর আগে। সেগুলো কি এখন অনুবাদ করা হয়েছে? না, আমি নিশ্চিত হয়নি, না হলে আমি জানতে পারতাম। তারা নিশ্চয়ই আমার থেকে অনুমতি নিত। তাহলে কিছু মাস আগে আমি এখানের প্রকাশকদের জিজ্ঞেস করেছিলাম আপনার জার্মানিতে লেখা আসল বইটার বিষয়ে, কিন্তু তারা জানায় সেগুলো ফুরিয়ে গিয়েছে। তাই তো মনে হয়। বিষয়টা অনেক বছর হয়ে গিয়েছে। তবে একজন লেখক হিসেবে ব্যাপারটা বেশ খুশি করার মতো যে আমার সেই ছোট্ট বইটার বিষয়ে তুমি এখনো ভুলে যাওনি। যদিও 10 বা 12 বছর খুব একটা কম সময় নয় ব্যাপারটা ভুলে যাওয়ার পক্ষে। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই এর মধ্যে সেই বিষয়টা নিয়ে চিন্তা করেছিলে, কিংবা এমন কিছু ঘটেছে যার ফলে তোমার আবার সেই বিষয়ের প্রতি আগ্রহ জন্মেছে। এই কথাটা বলে আমি কৌতূহলের চোখে তাকাই তার দিকে। মিস্টার জেনিংসকে অস্থির দেখালো, ঠিক যেমন একটা যুবতী মেয়ে লজ্জা পেয়ে জুবুতুবু হয়ে যায় তেমন। চোখ নামিয়ে নিল সে, হাত নিয়ে নাড়াচাড়া করে অদ্ভুতভাবে তাকাল, যেন কোনো পাপ করে ফেলেছে সে। যদিও সেটা মুহূর্তের জন্য। পরিস্থিতি সহজ করার জন্য আমি ভান করলাম যে আমি তার অস্থিরতা লক্ষ্য করিনি। বললাম, আমারও মাঝে মধ্যে কোনো একটা বিষয়ের প্রতি এমন আগ্রহ জন্মায় যে সেটার একটা বই পড়া শেষ করলে চলে যায় আরও একটায়। এইভাবে অনুধাবন করতে করতে কেটে যায় 20 বছর। যদি তুমি এখনো সেই বইয়ের একটা কপি চাও,
তাহলে আমি খুশি খুশি তোমায় একটা দিতে পারি। এখনো আমার কাছে কয়েকটা কপি রয়েছে, আর যদি তার মধ্যে একটা তুমি গ্রহণ করো তবে আমি সম্মানিত হব। আপনি সত্যি ভারী দয়ালু। সাথে সাথে উত্তর দিল সে। আবার তাকে শান্ত মনে হচ্ছে। আমি তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। আমি জানিও না কিভাবে ধন্যবাদ জানাবো আপনাকে। আরে না না, তেমনভাবে বলো না। সত্যি বলতে গেলে জিনিসটার দাম খুব বেশিও নয়। তাই যদি তুমি আবার আমায় ধন্যবাদ জানাও তাহলে হয়তো আমি বইটা আগুনেই ফেলে দেব। মিস্টার জেনিংস হেসে উঠল। সে জানতে চাইল আমি লন্ডনে কোথায় উঠেছি। তারপর খানিক কথাবার্তার পর সে বিদায় নেয়। আপনাদের পাদ্রীটিকে আমার বেশ পছন্দ হয়েছে মিস্টার তোবিয়াস। সে চলে যাওয়ার পর আমি বললাম, সে বেশ বুদ্ধিমান, অনেক জায়গায় ঘুরেছে এবং তার চিন্তা ভাবনাগুলো বেশ মজাদার। তাছাড়া কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও সে গেছে, ফলে একজন ভালো বন্ধু হিসেবে সে ভারী উত্তম মানুষ। ঠিকই বলেছেন, আর উনি মানুষ হিসেবেও খুব ভালো একজন, বললেন ভদ্রলোক। তিনি আমায় আমার স্কুলের বিষয় এবং ডল ব্রিজে আমার কিছু ছোটোখাটো কাজের বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তিনি কঠোর পরিশ্রম করেন, আর আপনি হয়তো বিশ্বাস করবেন না, উনি প্রায় সকলের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি বুদ্ধিমান এবং বন্ধুত্বপূর্ণ। শুনে ভালো লাগলো যে সে একজন ভালো প্রতিবেশী। আমি শুধু এটা বলতে পারি যে সে খুবই ফ্রেন্ডলি এবং দয়ালু মানুষ। আর আপনি যেগুলো বললেন, আমি সেখানে তার বিষয়ে আরও 2-4টে কথা বলতে পারি। সত্যি? ইয়েস। প্রথমে বলতে গেলে তিনি অবিবাহিত। হ্যাঁ, একেবারে ঠিক। তারপর? তিনি বই লিখতেন, কিন্তু গত 2-3 বছর যাবৎ আর সেটা করছেন না। বইটা ছিল কোনো এক জটিল বিষয়ের উপর, সম্ভবত ধর্মতত্ত্ব নিয়ে। হ্যাঁ, উনি বই লিখতেন, যেমনটা আপনি বললেন। সেটা কি বিষয় ছিল তা আমি জানি না, তবে সেটা এমন কিছু যার উপর আমার আগ্রহ জন্মাবে না। আপনি হয়তো ঠিকই বলেছেন, উনি নিশ্চয়ই লেখালেখি বন্ধ করেছেন। আজ রাতে যদিও উনি খানিকটা কফি খেয়েছিলেন, তবে উনি চা খেতেই বেশি পছন্দ করেন, কিংবা বেশিরভাগ ওটাই খেয়ে থাকেন। হ্যাঁ, সেটাও ঠিক বলেছেন। উনি খুব বেশি গ্রিন টি পান করেন, তাই না? এটা তো ভারী অদ্ভুত ব্যাপার। গ্রিন টি নিয়ে আমাদের মধ্যে প্রায় তর্কাতর্কি হতো, কিন্তু এখন তিনি সেটা পান করা ছেড়ে দিয়েছেন পুরোপুরি। হ্যাঁ। এবার আরও একটা ব্যাপার, ওনার বাবা বা মা, তাদের কাউকে চেনেন আপনি? হ্যাঁ, দুজনকেই। ওনার বাবাই 10 বছর আগে মারা গিয়েছেন এবং তাদের বাড়ি ডল ব্রিজের কাছেই। আমাদের তাদের সাথে ভালোই পরিচয় ছিল। তার বাবা কিংবা মা? তবে আমার ধারণা তার বাবাই ভূত দেখেছিলেন, বললাম আমি। ডক্টর হেসেলিয়াস, আপনি যে দেখছি জাদুকর। আমি কি ঠিক বলছি? আপনি ঠিক, ওটা তার বাবাই ছিল। তার বাবা ছিলেন চুপচাপ এবং অদ্ভুত স্বভাবের। তিনি তার স্বপ্নের বিষয় নিয়ে আমার বাবাকে বিরক্ত করতেন। অবশেষে তিনি একদিন একটা আশ্চর্য গল্প বলেন। উনি নাকি ভূতেদের দেখতে পান এবং তাদের সাথে কথা বলেন। আমার সেটা ভালো মতো মনে রয়েছে, কারণ আমি তাতে ভয় পেয়েছিলাম। তখন আমার বয়স অনেক কম, আর ওনার বাবার চালচলনও ছিল শান্ত এবং বিষণ্ণ। মাঝে মধ্যে উনি সন্ধ্যার দিকে একা আমাদের লিভিং রুমে এসে পড়তেন এবং আমার মনে হতো তার চারপাশ জুড়ে ভূত ঘোরাফেরা করছে। আমি হেসে মাথা নাড়ালাম। তাহলে এবার নিজেকে জাদুকর হিসেবে প্রতিষ্ঠিত করার পর আমার মনে হয় এবার শুভরাত্রি বলার সময় হয়ে গেছে। কিন্তু আপনি এসব জানলেন কি করে? গোলক দেখে, যেমনটা জিপসিরা করে, বললাম আমি। তারপর দুজন দুজনকে শুভরাত্রি জানালাম। পরদিন সকালে আমি মিস্টার জেনিংসকে ছোট বইটা সহ একটা নোট পাঠিয়ে দিলাম তার সাথে। আমি সেদিন বাড়ি ফিরি সন্ধ্যার দিকে। শুনলাম জেনিংস আমার বাড়ি এসেছিল এবং সে তার কার্ড রেখে গেছে। সে জিজ্ঞেস করে আমি বাড়ি আছি কি না এবং জানতে চায় কখন আমি বাড়িতে থাকব। তবে কি তিনি আমার সাথে তার সমস্যার কথা বলতে চান এবং সেই বিষয়ে আমার থেকে পরামর্শ নিতে চান? আশা করি যেন তাই হয়। সেদিন ফিরে আসার আগে মিস্টার তোবিয়াসের থেকে পাওয়া উত্তরের উপর ভিত্তি করে কিছু থিওরি তৈরি করেছি।
সত্যি বলতে গেলে আমি সেসব ওনার থেকে সরাসরি শুনতে চাই, কিন্তু সবিনয়ে আমি কিভাবে তাকে বোঝাবো আমার প্রতি বিশ্বাস রাখতে? এরকম অবস্থায় আমার কিছুই করার নেই। আমার ধারণা সে ব্যাপারটা নিয়ে ভাবছে। যাই হোক, আগামীকাল আমি তার সাথে দেখা করতে যাব। হয়তো সেই আলাপ থেকে কিছু উঠে আসতে পারে। সেটা যদি অনেক কিছু হয় বা কম কিছু হয়, কিংবা যদি কিছুই না হয়, তাহলেও সে খবর আমি তোমায় জানাবো ভ্যালু। আমি ব্ল্যাঙ্ক স্ট্রিটে গেলাম। বাড়ির দরজার কড়া নাড়তে একজন ভৃত্য এসে জানালো যে মিস্টার জেনিংস এখন ব্যস্ত রয়েছে। তাই আমি বললাম অন্য কোনো সময় এসে দেখা করে যাব। বলে আমি বাড়ি ফেরার পথ ধরছিলাম, কিন্তু ভৃত্যটি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ভালো করে একবার জড়িয়ে পড়ল। জানতে চাইল আমার নাম ডক্টর হেজেলিয়াস কিনা। আমি যখন হ্যাঁ বললাম, তখন সে বলল, স্যার, মিস্টার জেনিংসকে আপনার বিষয়ে আমায় জানাতে দিন। আমি নিশ্চিত উনি আপনার সাথে দেখা করতে চাইবেন। ভৃত্যটি দ্রুত ভেতরে গিয়ে ফিরে এসে জানালো যে মিস্টার জেনিংস আমায় তার স্টাডি রুমে যেতে অনুরোধ করেছে। সেখানেই উনি দেখা করবেন আমার সাথে। সেই ঘরটা ছিল বড়সড় একটা লাইব্রেরির মতো। সেখানে সিলিং উঁচু এবং জানলাগুলো লম্বা ও পাতলা, যার সাথে টাঙানো রয়েছে কালো পর্দা। আমি যা ভেবেছিলাম তার তুলনায় ঘরটা অনেকটা বড় এবং মেঝে থেকে সিলিং পর্যন্ত বই দিয়ে ভর্তি। পায়ের নিচের কার্পেটটাও বেশ তুলতুলে। ঘরটা এতটাই নিস্তব্ধ যে আমার পদক্ষেপেরও কোনো শব্দ হচ্ছে না। বুকশেলফগুলো এমনভাবে রাখা হয়েছে যে জানলার কাঁচটায় কোণের সৃষ্টি হয়েছে। ঘরটা বেশ অভিনব এবং আরামদায়ক মনে হলো, তবে সেই সাথে ঘরটা অন্ধকার এবং ভারীও মনে হলো, বিশেষ করে এই নিস্তব্ধতার জন্যে। হয়তো মিস্টার জেনিংসের প্রতি আমার যেসব ধারণা রয়েছে তার জন্য হতে পারে। কিন্তু যখনই আমি সেই নিস্তব্ধ বাড়িটার মধ্যে প্রবেশ করলাম, অদ্ভুত রকমের এক অনুভূতি হলো আমার। ঘরের শুধু দুটো আয়না ছাড়া সেখানের অন্ধকার আর বইগুলো ঘরটাকে বিষণ্ণ করে তুলেছে। মিস্টার জেনিংসের জন্য অপেক্ষা করাকালীন আমি সেখানের কিছু বইয়ের উপর চোখ বোলানোর সময় পেলাম। তেমন আকর্ষণীয় কিছু খুঁজে পেলাম না সেখানে, কিন্তু তাদের নিচে মেঝেতে খুঁজে পেলাম খাঁটি ল্যাটিন ভাষায় লেখা সুইডেনবার্গের আরকানা কোয়েলেসিয়ার পুরো সেট। বইগুলো সাদা চামড়ায় ঢাকা, যাদের উপর সোনালি অক্ষরের নাম লেখা এবং ধারগুলো লালচে। তাদের কয়েকটার মধ্যে কাগজের মার্কার লাগানো। আমি সেগুলো তুলে নিলাম, একটা একটা করে টেবিলের উপর রাখতে শুরু করলাম এবং বইয়ের যেখানে যেখানে মার্কার লাগানো সেই জায়গা খুলে ফেললাম। বইগুলোতে আমি খুঁজে পেলাম কিছু বাক্য যেগুলো বেশ সিরিয়াস ল্যাটিনে লেখা এবং তাদের নিচে পেন্সিল দিয়ে দাগ কাটা। তাদের কয়েকটা আমি অনুবাদ করে নিচে লিখে দিচ্ছি। যখন কোনো মানুষের অন্তরের দৃষ্টি অথবা অন্তরাত্মার চক্ষু খুলে যায়, তারা তখন পরলোকের এমন অনেক কিছু দেখতে পারে যা সাধারণ চোখে দেখা সম্ভব নয়। এখন আমি আমার অভ্যন্তরীণ চোখের সাহায্যে বাস্তব জগতের চেয়ে পরলোকের জগৎ আরও বেশি স্পষ্ট করে দেখতে পাচ্ছি, যার থেকে বোঝা যায় যে বাইরের জগৎ দেখতে গেলে সেটা অন্তরের দৃষ্টি দিয়ে দেখা সম্ভব। প্রতিটা মানুষের সাথে অন্ততপক্ষে দুটো দুষ্ট প্রেতাত্মা থাকে। অশুভ আত্মারা কথা বলতে পারে, কিন্তু তাদের কথাবার্তা অত্যন্ত কঠোর এবং অপ্রীতিকর হয়। তাদের কিছুজন পরিষ্কারভাবে কথা বলতে পারে না এবং তাদের গা ছমছমে শব্দগুলোতে চিন্তার মতভেদ তুমি অনুভব করতে পারবে। যেসব অশুভ আত্মা মানবদেহে প্রবেশ করে তারা সরাসরি নরক থেকেই এসেছে, কিন্তু যে মুহূর্তে তারা মানব শরীরের মধ্যে, তখন তারা নরকে নেই। পরিবর্তে তাদের নরক থেকে নিষ্কাশিত করা হয়। এই সময় তারা স্বর্গ এবং নরকের ঠিক মাঝখানে থাকে, যেটাকে বলে প্রেতাত্মার জগৎ। যখন এই প্রেতাত্মারা জগতের কোনো মানুষের শরীরের মধ্যে থাকে, তখন তাদের নরকের অত্যাচার সহ্য করতে হয় না।
পরিবর্তে তারা সেই মানুষটির চিন্তা এবং অনুভূতিগুলোর সাথে যুক্ত থাকে। লোকটা যা উপভোগ করছে তারাও সেগুলোই উপভোগ করছে, কিন্তু তাদের যখন আবার নরকে পাঠিয়ে দেওয়া হয় তখন আবার তারা আগের অবস্থাতেই ফিরে যায়। যদি কোনোভাবে কোনো প্রকার অশুভ আত্মা বুঝতে পারে যে মানুষটি এবং সে দুজন আলাদা এবং তারা শুধুমাত্র শরীরের একটা অংশ, তবে তখন সে মানুষটাকে আঘাত করার চেষ্টা করবে বিভিন্নভাবে। মানুষের প্রতি তাদের গভীর এবং মারাত্মক ঘৃণা রয়েছে। যেহেতু তারা জানে যে আমি মানুষ যার দেহ রয়েছে, তাই তারা আমায় ক্রমাগত আঘাত করে চলেছে, শুধুমাত্র শারীরিকভাবে নয়, বিশেষ করে এমন সব উপায়ে আঘাত করছে যাতে সেই চোট সরাসরি গিয়ে লাগে আমার আত্মায়। মানুষ এবং আত্মাদের ক্ষতি করেই এরা খুশি পায়, কিন্তু ঈশ্বর আমায় সর্বদা সুরক্ষিত রেখেছেন। এটা থেকেই বোঝা যায় একজন মানুষের পক্ষে এই রকম প্রেতাত্মাদের সাথে যোগাযোগ করাটা কতটা ভয়ানক হতে পারে। যেসব আত্মারা মানুষের শরীরে থাকে এই বিষয়ে সতর্ক থাকে যাতে অন্য আত্মারা সেই ব্যাপারে না জানতে পারে। যদি অন্য আত্মারা এই বিষয়ে জানতে পারে তবে তারা সেই মানুষের সাথে যোগাযোগের চেষ্টা চালাবে তার ক্ষতি করার উদ্দেশ্যে। নরকে আনন্দের বিষয় হলো মানুষের ক্ষতি করা এবং তাদের চিরস্থায়ী বিনাশের গতি বৃদ্ধি করা। লক্ষ্য করলাম পৃষ্ঠার নিচের দিকে মিস্টার জেনিংসের নিখুঁত হাতে লেখা বড় মন্তব্য। লেখায় ব্যবহার করা হয়েছে ধারালো এবং সুন্দর একটা পেন্সিল। ভাবলাম হয়তো লেখার উপর এটা তার নিজের একটা মতবাদ হবে, তাই আমি পড়তে শুরু করি, কিন্তু থেমে যাই কারণ বুঝতে পারি এটা অন্য কিছু নিয়ে লেখা। লেখাটা এইভাবে শুরু হচ্ছে, মে গড হ্যাভ মার্সি অন মি। বুঝলাম এটা ব্যক্তিগত কিছু, তাই চোখ সরিয়ে নিলাম এবং বইটা বন্ধ করলাম। সেটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম, যদিও একখানা আমার কাছেই রাখলাম, যেহেতু সেটা আমার আগ্রহ কেড়েছে বলে। আমি এমন একজন মানুষ যে কিনা পড়তে পছন্দ করে, ফলে বইয়ের মধ্যে আমি এতটাই ডুবেছিলাম যে আমি ভুলেই গেলাম আশপাশের জগৎ এবং আমি কোথায় আছি সেই বিষয়ে। সুইডেনবার্গের বিশেষ ভাষায় লেখা প্রতিনিধি এবং সংবাদদাতাদের বিষয়ে কয়েকটা পাতা পড়ছিলাম। সেখানে এক জায়গায় লেখা যে দুষ্ট আত্মাদের তাদের সহবাসী অন্য কোনো প্রেত ছাড়া অন্য কারো চোখে যদি দেখা হয় তাহলে ওদের দেখতে বীভৎস এবং ভয়ঙ্কর জন্তুর মতো মনে হবে। এটার কারণ এই জন্তু বর্ণনা করে তাদের মুখ্য উদ্দেশ্য এবং তাদের জীবন কাটানোর ধারাকে। এই প্যাসেজটা অনেকটা লম্বা এবং এরকম বহু ভয়ানক বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আমি আমার পেন্সিল কেসটা দিয়ে লাইনগুলো অনুসরণ করে পড়ে যাচ্ছিলাম। তখন কিছু একটা কারণে আমায় মুখ তুলে তাকাতে হলো। যে আয়নাগুলোর বিষয় আমি আগে বলেছি তারা একটা আমার ঠিক সামনের দিকেই ছিল। সেটাই দেখতে পেলাম আমার লম্বা বন্ধু মিস্টার জেনিংসকে। আমার ঘাড়ের উপর দিয়ে উঁকি মেরে দেখছে আমি কি পড়ছি। তার মুখটা এতটাই বিষণ্ণ ছিল যে আমি তাকে প্রায় চিনতেই পারলাম না। আমি ফিরে তাকিয়ে উঠে দাঁড়াই, সেও সোজা হয়ে যায় এবং চেষ্টা করে হাসার। বলে, আমি ভিতরে ঢুকে আপনাকে অভিবাদন জানাই, কিন্তু আপনি আপনার বইয়ের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন যে আমার প্রশ্নটা আপনার কানেই যায়নি, ফলে কৌতূহল সামলাতে না পেরে উকি মারতে বাধ্য হই। সেটা যদিও একটু অভদ্রতা হয়েছে। দেখে মনে হচ্ছে আপনি এই লেখাগুলো আগেও পড়েছেন। সুইডেনবার্গের লেখার সাথে আপনি আগে থেকেই পরিচিত ছিলেন নাকি? একেবারে। সুইডেনবার্গের প্রতি আমার অনেক ঋণ রয়েছে। তুমি যে আদি ভৌতিক ওষুধের উপর লেখা বইটা আমার কাছে অনুরোধ করেছো তার মধ্যে ওনার অনুপ্রেরণা লক্ষ্য করতে পারবে তুমি। যদিও আমার বন্ধুটি চেষ্টা করছিল হাসি খুশি ভাব দেখানো, কিন্তু আমি তার মুখে হালকা লালের ছোঁয়া লক্ষ্য করলাম। আর আমি দেখেই বলে দিতে পারি সে ভিতর দিক থেকে খুব একটা সুস্থ অনুভব করছে না। আমার সুইডেনবার্গের লেখার সাথে খুব একটা পরিচয় নেই। 2 সপ্তাহ হলো এই বইগুলো আমার কাছে এসেছে। আমার কাছে এগুলো একটু বিচলিত করার মতো লেগেছে, বিশেষ করে যখন কেউ নিজের বেশিরভাগ সময় একা কাটায়। অন্তত যতটা পড়েছি তার উপর ভিত্তি করেই বলছি।
তবে এর মানে এই নয় যে সেসব আমায় নার্ভাস করছিল। হাসলো সে। বইটার জন্য ধন্যবাদ। আপনি আমার চিঠিটা পেয়েছিলেন? আমি তাকে সবকিছু বললাম এবং যেগুলো বলা উচিত নয় সেগুলো সতর্কভাবে গোপন রাখলাম। আমি আপনার বইগুলো খুবই পছন্দ করি। মনে হয় সেখানে যতটা বর্ণনা করা তার চেয়েও আরও বেশি কিছু রয়েছে। আপনি ডক্টর হার্লের নাম শুনেছেন? জিজ্ঞেস করল সে। এখানে যার কথা উল্লেখ করা হলো তিনি ইংল্যান্ডের মধ্যে শ্রেষ্ঠ এবং জনপ্রিয় একজন ডাক্তার। আর হ্যাঁ, আমি ওনাকে চিনি। চিঠি মারফত কথাও হয়েছে তার সাথে। তিনি অত্যন্ত নম্র এবং সাহায্য করতে দ্বিধা করেন না। আমার মনে হয় উনি হলেন আমার সারা জীবনে দেখা সবচেয়ে মূর্খ মানুষ, বলল জেনিংস। এই প্রথম আমি তাকে কারো ব্যাপারে খারাপ কিছু বলতে শুনলাম, আর বিশেষ করে জোর দিয়ে একটা শব্দ ব্যবহার করে সেটা বলা হয়েছে। সেই কারণেই আরো বেশি অবাক লাগলো আমার। তাই বুঝি? কিরম দিক থেকে? জিজ্ঞেস করলাম। তার পেশার দিক থেকে, জবাব দিল সে। আমি হাসলাম। সে বলল, মানে আমি বলতে চাইছি উনি যতটা দেখেন তার অর্ধেকটাও বুঝতে পারেন না, যেন তিনি পুরোটা দেখতেই পাচ্ছেন না। যদিও বাকি অর্ধেকটা অত্যন্ত উজ্জ্বল এবং স্পষ্ট, তবে আসল সমস্যাটা হলো দেখে মনে হয় এটাই ইচ্ছাকৃত করছেন তিনি। আমি ঠিক তাকে বুঝতে পারি না। মানে তিনি অস্বীকার করেন। আমি সেবার তার সাথে ডাক্তার হিসেবেই আচরণ দেখিয়েছিলাম, কিন্তু তাকে আমি দেখি এমন একজন মানুষ হিসেবে যার মস্তিষ্কের একটা দিক কাজ করে না, অর্থাৎ কিনা এমন একটা মগজ যার অর্ধেকটাই জীবিত। এগুলো আমি আপনাকে এমনিও বলতাম। খানিকটা হতাশ শোনালো তাকে। আপনি তো কিছু মাসের জন্য ইংল্যান্ডে থাকবেন। আমি কিছু সময়ের জন্য যদি বাইরে যাই, আপনাকে চিঠি লিখতে পারি? আমি তাতে খুশি হব, আশ্বাস দিলাম তাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর হার্লেকে নিয়ে অতটা সন্তুষ্ট নই। ওনার ঝোঁকটা প্রাকৃতিক বিষয়ের দিকেই বেশি। ওনার ঝোঁকটা রয়েছে প্রাকৃতিক জগতের দিকে। আমাকে শুধরে দিল সে। আপনি ভাবতেও পারবেন না ব্যাপারটা কতটা অসহ্যকর যখন কেউ আপনাকে উল্টো বোঝে। দয়া করে কাউকে কিছু বলবেন না, বিশেষ করে আমার কোনো বন্ধুদের না। আপনি তো জানেন আমি চিন্তার মধ্যে রয়েছি, আর এইসব বিষয় কেউই জানে না। এমনকি মিস্টার তোবিয়াসও জানেন না যে আমি ডাক্তার দেখিয়েছি। ফলে প্লিজ ব্যাপারটা গোপন রাখবেন। যদি আমি মনে করি আমার স্বাস্থ্যের কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমি আপনাকে লিখে জানাবো। আর যদি আমি শহরে থাকি, তাহলে আপনার সাথে কথাও হবে। আমার মনে অনেক চিন্তার উদ্বেগ হচ্ছিল, আর কিছু বুঝে ওঠার আগেই লক্ষ্য করলাম আমি তার দিকে গম্ভীরভাবে তাকিয়ে রয়েছি। সে চোখ নামিয়ে নেয় খানিকের জন্য, তারপর বলে, আমি দেখতে পাচ্ছি আপনি ভাবছেন আমি আপনাকে বলে দেব, কিংবা হয়তো তেমনটা আন্দাজ করছেন। তবে সেই চেষ্টা বন্ধ করে দেওয়াই উচিত আপনার। এমনকি যদি আপনি আজীবন ভেবে যান, তাহলেও বুঝে উঠতে পারবেন না। সে মাথা জাকিয়ে হাসল, কিন্তু পরক্ষণেই তার মুখের উপর নেমে এলো কালো ছায়ার মেঘ। নিজের দাঁত চেপে শ্বাস নিল সে, যেমনটা একজন যন্ত্রণায় জর্জরিত মানুষ করে। আমি দুঃখিত যে তোমায় ডাক্তার দেখাতে হয়েছিল, কিন্তু যদি কখনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে তুমি যা কিছু এবং যেভাবে খুশি জিজ্ঞেস করতে পারো আমায়, এবং আমি তোমায় কথা দিচ্ছি যে তোমার বিশ্বাস আমি ভাঙব না। এরপর সে অন্য কিছু বিষয় নিয়ে বেশ হাসি খুশি ভাবেই কথা বলল। তার একটু পর সে বিদায় জানালো আমাকে। আমরা দুজন একে অপরকে হাসি মুখে বিদায় জানালাম, কিন্তু কেউই প্রফুল্ল অনুভব করলাম না। মাঝে মধ্যে আমি কিছু মানুষের মুখের ভাব, যেসব দেখে আমি অত্যন্ত অভ্যস্ত এবং ডাক্তারির জোর থাকা সত্ত্বেও গভীরভাবে অস্বস্তি বোধ হয় আমার। মিস্টার জেনিংসের চেহারাটা আমার মনেই থেকে গেল, এবং সেটা আমাকে এতটাই প্রভাবিত করে ফেলল যে আমার সন্ধ্যার কাজে পরিবর্তন আনতে হলো। এরপর 2-3 দিন তার থেকে কোনো খবর পেলাম না, কিন্তু তারপর তার কাছ থেকে একটা চিঠি পেলাম আমি। সেটা ছিল আনন্দময় এবং আশাপূর্ণ। সে জানিয়েছে যে সে এখন অনেকটা ভালো অনুভব করছে এবং যথেষ্ট সুস্থ আছে সে। এখন সে প্যারিসে গিয়ে পরীক্ষা করে দেখতে চায় সেখানের কাজবাজ করলে তার স্বাস্থ্যের আরও উন্নতি হয় কিনা। চিঠিতে এক জায়গায় নিজের স্বাস্থ্যের উন্নতির ধন্যবাদ জানাতে
ধার্মিক অভিব্যক্তিও ফুটে উঠেছে, যেটা সে এখন বিশ্বাসও করতে শুরু করেছে। এর 2-1 দিন পর আমার কথা হলো মিস্টার তোবিয়াসের সাথে, এবং সেই চিঠির সত্যতা সঠিক বলেই জানালেন তিনি বললেন যে সে এখন ওয়ারউইকশায়ারে রয়েছে, সেখানে কেনলিসে নিজের পাদ্রির কাজ করছে। আমার তো বিশ্বাস তিনি এখন পুরোপুরি সুস্থ। হয়তো কিছু খারাপ ছিলই না, স্নায়ুর সমস্যা আর কল্পনার দরুন এইসব হয়েছিল। আমরা সকলেই নার্ভাস হয়ে পড়ি, তবে এই ধরনের দুর্বলতা ঠিক করতে প্রয়োজন হয় কঠিন পরিশ্রম। তিনিও ঠিক করেছেন এবার সেটাই করবেন। আর আমি খুব একটা অবাকও হব না যদি উনি 1 বছর যাবৎ ফিরে না আসেন। সকলে তার স্বাস্থ্য সম্বন্ধে এতটা আত্মবিশ্বাস রাখা সত্ত্বেও আমি 2 দিন বাদে তার কাছ থেকে আরও একটা চিঠি পেলাম। সেটা এসেছে তার বাড়ি পিকাডেলি থেকে। প্রিয় মহাশয়, আমি হতাশ হয়ে আবার ফিরে এসেছি। আমি পারলে আপনাকে এখানে ডেকে নিতাম। এই মুহূর্তে আমি অত্যন্ত দুর্বল অনুভব করছি, আর যা যা বলতে চাই সেসব কিছুই বলতে পারছি না। দয়া করে আমার বন্ধুদের এইসব বিষয়ে জানাবেন না। এখন আমি কারোর সাথেই দেখা করতে পারবো না। আশা করি আপনি পরে আবার আমার থেকে খবর পাবেন। আমি ঠিক করেছি এবার শ্রপশায়ারে যাব। যখন আমি ফিরে আসব তখন আশা করি আমাদের সাক্ষাৎটা যেন সুখকর হয়। 1 সপ্তাহ পর আমি গেলাম মিস্টার তোবিয়াসের বাড়িতে। তিনি আমায় জানালেন যে উনি মিস্টার জেনিংসের ভাইজি অর্থাৎ মার্থার কাছ থেকে একটা চিঠি পেয়েছে। চিঠিতে খুব বেশি তথ্য ছিল না, শুধু লেখা ছিল যে জেনিংস আবার দুর্বল এবং নার্ভাস অনুভব করছে। আশ্চর্যের বিষয় হলো এটা যে একজন সুস্থ মানুষ অন্য অসুস্থ মানুষের ভিতর লুকিয়ে থাকা যন্ত্রণাগুলোকে পাত্তাই দেয় না। প্রায় 5 সপ্তাহ কেটে গেল, কিন্তু মিস্টার জেনিংসের কোনো চিঠি এলো না। তারপর একদিন পেলাম তার চিঠি। সে লিখেছে, আমি এখন গ্রামের দিকে রয়েছি। এখানে হাওয়া আলাদা, দৃশ্য আলাদা, লোকের মুখ আলাদা, বলতে গেলে সব কিছুই আলাদা, শুধুমাত্র আমাকে ছাড়া। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার অবস্থা সম্পর্কে আপনাকে সব জানাবো। যদি আপনার কাছে সময় থাকে তাহলে অনুগ্রহ করে আজকেই চলে আসুন, না হলে কাল কিংবা পরশু। তবে খুব বেশি দেরি করবেন না। আমার সত্যি সাহায্যের প্রয়োজন। হয়তো আপনি ধারণাও করতে পারবেন না কতটা। আমি রিচমন্ডে একটা নিস্তব্ধ বাড়িতে রয়েছি। আপনি চাইলে লাঞ্চ, ডিনার অথবা চা খেতেও আসতে পারেন। আমাকে খুঁজে পেতে আপনার কোনো অসুবিধা হবে না। যে চাকর এই চিঠি পৌঁছে দিতে যাবে সে গাড়ি নিয়ে তৈরি থাকবে আপনার জন্য, এবং আমি সব সময়ের জন্য উপলব্ধ রয়েছি। আপনি হয়তো বলতে পারেন যে আমার একা থাকা উচিত নয়। আমি সবই চেষ্টা করেছি, তাই প্লিজ আসুন এবং দেখা করে যান। আমি তখনই চাকরটিকে ডাক দিলাম এবং ঠিক করলাম আজকেই সন্ধ্যাতে যাব তার কাছে। আর সেটা করলাম। গাড়ি করে যখন সেই আধো অন্ধকার গাছে ঢাকা পুরনো ধাঁচের ইটে তৈরি বাড়িটার সামনে পৌঁছালাম, মনে হলো জেনিংস এর থেকে কোনো হোটেল বা লজে গিয়েই থাকতে পারত। গাছের পাতায় ঢাকা পড়ে বাড়িটা আরও অন্ধকারে ডুবে গেছে। এখানে থাকার ইচ্ছেটা ভারী অদ্ভুত, কারণ বাড়িটা অন্ধকারাচ্ছন্ন এবং অত্যন্ত নিস্তব্ধ। আমি জানলাম যে বাড়িটা তার নামেই রয়েছে। সে শহরে 2-1 দিন ছিল, কিন্তু কোনো এক কারণে সেখানে আর থাকতে পারছিল না সে, তাই সে এখানে ফিরে আসে। কারণ হতে পারে জায়গাটা পরিষ্কার করে রাখা এবং সেই এখানের মালিক, ফলে জায়গা খোঁজাখুঁজির ঝামেলাও থাকে না। সূর্য এতক্ষণে ডুবে গিয়েছে। হলওয়েটা আধো অন্ধকারে ঢাকা, কিন্তু যখন আমি ড্রয়িং রুমের জানলার কাছে পৌঁছালাম আবার এসে পড়লাম সেই আবছা আলোর মধ্যে। আমি বসে পড়লাম, তাকালাম সামনের ল্যান্ডস্কেপটার দিকে, যেখানে বিলীন হয়ে আসা আলোতে সুন্দর করে গাছ এঁকে দেখানো হয়েছে। ঘরের কোণগুলোয় অন্ধকার আরও গাঢ় হচ্ছে, আর বাকি সবকিছুই অস্পষ্ট দেখাচ্ছে। এই অন্ধকার আমার মানসিক অবস্থাতেও প্রভাব ফেলা শুরু করে দিয়েছে এবং ভীতিজনক কিছু একটা ঘটার জন্যে মনকে প্রস্তুত করছে। আমি সেখানে একা বসে তার জন্য অপেক্ষা করছি
একটু পরে ঘরের দরজাটা খুলে গেল এবং লম্বা শরীরের মিস্টার জেনিংস এসে প্রবেশ করল ভিতরে। লালচে চাঁদের আলোয় তাকে আবছাভাবে দেখা যাচ্ছে। শান্ত অথচ সতর্ক পায়ে সে ঢুকলো ভিতরে। আমরা হাত মিলিয়ে একে অপরকে অভিবাদন জানালাম। একটা চেয়ার টেনে এনে জানলার কাছে রাখল সে, যাতে করে আমরা আলোতে একে অপরের মুখ ঠিক করে দেখতে পাই। আমার পাশে বসে সে তার একটা হাত আমার হাতের উপর রাখল এবং দু একটা শব্দে এটা ওটা বলার পর শুরু করলো তার কাহিনী বলা। দুজনে বসে আছি জানলার কাছে, তাকিয়ে রয়েছি পশ্চিমের ম্লান সূর্যটা এবং নিস্তব্ধ জঙ্গলটার দিকে। ঘর অন্ধকারে ডুবে চলেছে। ভুক্তভোগী মানুষটা যে এখনো ভদ্র এবং নম্র রয়েছে, বোঝা যাচ্ছে তার মধ্যে পরিবর্তন হয়েছে। অদ্ভুত এক আভা ঘিরে রেখেছে তার মুখটাকে। এই আভার ছোঁয়া মুখের যেখানে যেখানে লেগেছে সেখানে আবছা আলোকিত হয়েছে, কিন্তু সেই আলোকিত অংশগুলো দ্রুত মিলিয়ে গেল অন্ধকারে। ঘরটা একেবারে শান্ত। বাইরে থেকেও কোনো প্রকার গাড়ির চাকা কিংবা পশু পাখির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। অসুস্থ অবিবাহিত লোকটার বাড়ির ভেতরটা শুধুমাত্র নীরবতায় ভারী হয়ে রয়েছে। যদিও যে কাহিনী আমি শুনতে চলেছি তার বিষয়ে আমি কিছুই জানি না, তবুও ধারণা করতে পারি তার মুখখানা ব্যথায় রাঙা হয়ে রয়েছে। এর শুরু হয়েছিল 15ই অক্টোবর। বলতে শুরু করলো সে। 3 বছর 11 সপ্তাহ এবং 2 দিন। খুব নিখুঁতভাবে আমি সময়টা মনে রেখেছি, কারণ হলো প্রতিদিনের এই যন্ত্রণা। যদি আমার কাহিনীর কোনো অংশ মিস করে যাই তাহলে আমায় জানাবেন। মোটামুটি 4 বছর আগে আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, যেটা অনেক পড়াশোনা এবং চিন্তা ভাবনার বিষয় ছিল। সেটা ছিল প্রাচীন সময়ের মানুষের আধ্যাত্মিক ধারণাগুলোর ব্যাপারে। ও, বুঝতে পেরেছি। তুমি প্যাগানদের মানে খ্রিস্টান ধর্মের বাইরের শিক্ষিত এবং চিন্তাশীল মানুষদের বাস্তবিক বিশ্বাসগুলো নিয়ে গবেষণা করছিলে, শুধুমাত্র তাদের পূজা অর্চনার প্রতীক চিহ্ন নিয়ে নয়। বিষয়টা বেশ বৃহৎ এবং চিত্তাকর্ষক মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু খ্রিস্টান চিন্তাধারার পক্ষে সেটা ভালো নয়। মানে বলতে চাইছি, প্যাগানিজমের সবকিছু প্রাথমিকভাবে জড়িত। তাদের ধর্ম, সেই সাথে তাদের শিল্পকলা এবং আচার ব্যবহারের মধ্যে ক্ষতিকর প্রভাব রয়েছে। সে এক নোংরা মোহ এবং শাস্তি হওয়া তো অনিবার্য বিষয়। ঈশ্বর যেন আমায় ক্ষমা করেন। আমি রাতের দিকে অনেক লেখালেখি করতাম। আমি প্রায় সবসময়ই এই বিষয়টা নিয়ে ভেবে যেতাম যখন হাঁটতাম কিংবা অন্য কিছু করার সময়। বিষয়টা আমার উপর গভীরভাবে প্রভাব ফেলেছিল। আপনার জানা উচিত যে এর সমস্ত ধারণাগুলো যুক্ত ছিল সৌন্দর্য সম্পর্কে। সেই সাথে বিষয়টা ছিল অত্যন্ত ইন্টারেস্টিং। সেই মুহূর্তে আমার মনে কোনো দুশ্চিন্তা ছিল না। আমি বিশ্বাস করি যখন কেউ মনোযোগ নিয়ে লেখালেখি করে তখন সাথে রাখে চা, কফি কিংবা তামাক। কারণ হতে পারে এইরকম কাজ করার ক্ষেত্রে অনেকটা মানসিক জোরের প্রয়োজন হয়, আর এইসব জিনিস সাথে থাকলে কাজটায় মন লাগানোটা খানিকটা সহজ হয়ে দাঁড়ায়। ব্যক্তিগতভাবে আমার এটা দরকার ছিল, আর আমি ঠিক করি চা খাবো। শুরু করি লাল চা দিয়ে, খুব বেশি কড়া নয়। কিন্তু লেখা যত এগোলো চা তত কড়া বানাতে থাকলাম। আশ্চর্যজনকভাবে এতে আমার স্বাস্থ্যে খারাপ কোনো প্রভাব পড়ল না। পরে আমি গ্রিন টি ট্রাই করি, এবং যেটা আমার ভালো লাগে তা হলো জিনিসটা আমার চিন্তা ভাবনাকে কতটা পরিষ্কার এবং তীব্র করে তুলছে। সুতরাং সেটাই বেশিরভাগ সময় খেতে থাকি, কিন্তু খুব কড়া করে নয়, শুধু আমেজ নেওয়ার জন্য। আমি এই নিস্তব্ধ ঘরটাতে প্রচুর লেখালেখি করেছি। অনেক রাত অবধি জেগে থাকতাম এবং কাজ করার সাথে সাথে গ্রিন টি পান করাটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। আমার টেবিলে একটা ছোট্ট কেটলি রাখা থাকতো, যেটা দিয়ে আমি চা বানাতাম।
রাত 11টার মধ্যে 2 থেকে 3 বার এবং সকালে বিছানায় যাবার আগে 2-3 বার। আমি প্রতিদিন শহরে বের হতাম। আমি একাকী ছিলাম না, যদিও বেশ কিছুটা সময় আমি লাইব্রেরিতে কাটিয়েছি আমার লেখার জন্য জরুরি তথ্য জোগাড়ে। তবে তাতে আমার অদ্ভুত কোনো অনুভূতি বা নিজের কাজের প্রতি অতিমাত্রায় মনোযোগ রয়েছে বলে মনে হয়নি। আমি ঠিক সময় করে আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতাম এবং তাদের সঙ্গ উপভোগ করতাম। মোট কথা, জীবনটা এত সুন্দর কখনোই যেন ছিল না। আমার সাথে একজনের দেখাও হয়, যার কাছে মধ্যযুগীয় ল্যাটিন এবং জার্মান ভাষায় লেখা বেশ কিছু আকর্ষণীয় বই ছিল। লোকটা দয়ালু ছিল, তাই আমায় সেসব বই পড়তেও দেয়। তার বইয়ের কালেকশন ছিল শহর থেকে কিছুটা দূরে। আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি সময় থাকতে হয়েছিল আমায় লাইব্রেরিতে, এবং যখন বের হলাম দেখি কোনো ঘোড়ার গাড়ি নেই। তাই ঠিক করলাম ঘোড়ায় টানা বাসে করে যাব, সেটা বাড়ির সামনে দিয়েই যাবে। বাস যাত্রা চলাকালীন ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করল। তারপর অবশেষে আমরা এসে পৌঁছালাম পুরনো একটা বাড়ির সামনে। দরজার 4টে পাশে 4টে পপলার গাছ লাগানো। আমি ছাড়া শেষ যে লোকটি বাসে ছিল সে নেমে গেল সেখানে। আবার চলতে শুরু করলো বাস, এবার একটু জোরে। সূর্য তখন অস্ত যাচ্ছে। আমি পিছনের সিটের জানলার পাশে বসে খুশি মনে চিন্তা করছি। বাসের ভিতরটা প্রায় অন্ধকার। এই সময় আমার বিপরীত দিকে এবং ঘোড়াগুলোর কাছাকাছি লক্ষ্য করলাম 2টো গোলাকৃতি লালচে আলোর প্রতিফলন সৃষ্টি হয়েছে। তারা একে অপরের থেকে 2 ইঞ্চি দূরত্বে। সেগুলো দেখতে লাগছে অনেকটা ছোট ব্রাশের বোতামের মতো, যেমনটা নাবিকদের জ্যাকেটে থাকতে দেখা যায়। আমি সেই ছোট 2টো জিনিস নিয়ে ভাবতে শুরু করলাম, যেমনটা একজন অলস মানুষ করে থাকে। এই ক্ষীণ অথচ গাঢ় আলোটা কোথা থেকে এলো এবং এই প্রতিফলনটাই বা কিসের? বাসের গতি তখন কম ছিল, বাড়ি আর 1 মাইল দূরে। এই রহস্য আমি তখনও উদ্ঘাটন করে উঠতে পারিনি যখন ব্যাপারটা আরো অদ্ভুত হয়ে উঠল। আচমকাই উজ্জ্বল বিন্দুগুলো মেঝের কাছাকাছি এসে পড়ল। দূরত্ব তখনও তাদের একে অপরের মধ্যে বজায় রাখা। তারপর হঠাৎ করে সেগুলো ভেসে উঠল সেখান থেকে, উঠে এলো আমার সিটের কাছাকাছি, এবং তারপর আমি সেগুলো দেখতে পেলাম না। আমি বেশ কৌতূহলী হয়ে উঠি। কিছু ভাবার আগেই আমি আবার সেগুলোকে মেঝের উপর দেখতে পাই। যেখানে তারা অদৃশ্য হয়েছিল সেখানে। সেগুলোর উপর চোখ রেখে আমি খুব সাবধানে ফিরে আসলাম নিজের জায়গায়, যেখান থেকে আমি এই ছোট লালচে গোলাকার চিহ্নগুলোকে দেখতে পারব। আমি ঝুঁকে পড়ে দেখতে গেলাম সেই লাল বিন্দুগুলো আসলে কি, কিন্তু আমি ঝোঁকার সাথে সাথে সেগুলো সরে গেল হালকা। ক্রমশ সেটাকে মনে হতে লাগলো কালো কিছু একটা আকৃতি। তারপরই আমার চোখে পড়ল ছোট একটা বাদুড়, ঠিক আমার মতো নকল করে উকি দিচ্ছে, আর ওই গোলাকার আকৃতিগুলো তার চোখের মণি। ক্ষীণ চোখে লক্ষ্য করলাম আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসছে সে। আমি তৎক্ষণাৎ সরে আসি, যদি বাদরটা আমার দিকে তেড়ে আসে সেই ভয়ে। ভাবলাম কোনো যাত্রী হয়তো তার এই পোষা বাদরটা এখানে ভুলে গেছে। সেটার আচরণ নিয়ে আমার কৌতূহল হচ্ছিল, কিন্তু তাকে ছোঁয়ার চেষ্টা করলাম না। সতর্কভাবে আমার ছাতাটা দিয়ে তাকে একটু খোঁচা দিলাম, আর আশ্চর্য বিষয়, সেটা নড়ল না। ছাতাটা তাকে ভেদ করে বেরিয়ে গেল, এই পাশ থেকে ওই পাশে, কোনো বাধা ছাড়া। আমি বোঝাতেও পারবো না কীরকম ভয় পেয়েছিলাম আমি। যখন বুঝলাম বাদরটা শুধুমাত্র চোখের ভুল, তখন নিজেকে নিয়ে চিন্তা হতে শুরু করলো আমার। তাও আমি সেটার দিক থেকে চোখ সরাতে পারলাম না, আর সেটা আমাকে ভয় পাইয়ে দিল। বাদরটা ছোট করে লাফ দিয়ে চলে আসলো কোণের দিকে। আমি আরও চমকে উঠি। তখন দরজার সাথে সেটে গেছি, মাথাটা বাইরে বের করে তাজা হাওয়ায় লম্বা লম্বা শ্বাস নিচ্ছি। তাকিয়ে দেখতে শুরু করেছি রাস্তার আলো আর গাছপালাগুলোকে। আসলে কোনটা বাস্তব সেটা মনকে বুঝিয়ে খানিক শান্ত করলাম। আমি বাসটাকে থামিয়ে নিচে নেমে পড়ি।
যখন গাড়ির ভাড়া মেটাচ্ছিলাম দেখলাম ড্রাইভার আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে। হতে পারে আমার চাহনিতে কিংবা আচরণে কিছু একটা অস্বাভাবিক ছিল, কারণ এরকম আজব ব্যাপার এর আগে কখনো অনুভব করিনি। বাস চলে যাওয়ার পর যখন রাস্তায় আমি একা দাঁড়িয়ে, তখন চারপাশ একবার তাকিয়ে দেখলাম বাদরটা আমায় অনুসরণ করেনি তো। স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম যখন দেখলাম সেটা আশেপাশে কোথাও নেই। সেই ভয়ের অনুভূতি কথায় প্রকাশ করা সম্ভব নয়। অবশেষে নিজেকে মুক্ত করতে পেরে আমি দারুণ সন্তুষ্ট বোধ করলাম। আমি অনেকটা আগেই নেমে পড়েছিলাম। বাড়ি তখনও 200-300 পা দূরে। রাস্তার ধার বরাবর একটা ইটের দেওয়াল চলে গিয়েছে। দেওয়ালের ভিতরে একটা প্রতিবন্ধক লাগানো, যেটা সবুজ গাছপালা দিয়ে তৈরি। তার ওপাশে দেখা যায় লম্বা লাইন বেঁধে দাঁড়িয়ে রয়েছে গাছের সারি। এখানে আসার পথে আপনি হয়তো দেখে থাকবেন সেটা। ইটের প্রাচীরটা ছিল আমার কাঁধের সমান উঁচু। যখন আমি উপরে তাকালাম দেখলাম একটা বাদুড় 4 পায়ে কুঁজো হয়ে ঠিক আমার পাশাপাশি দেওয়ালের উপর হাঁটছে। সাথে সাথে আমি থমকে দাঁড়িয়ে পড়ি। সারা শরীর জুড়ে বিতৃষ্ণা আর ভয়ের একটা অনুভূতি বয়ে যায়। আমার থামার সাথে সাথে সেটাও দাঁড়িয়ে পড়ে এবং বসে যায় পাঁচিলের উপর। লম্বা হাত দুটো নিজের হাঁটুতে রেখে তাকিয়ে থাকে আমার দিকে। অন্ধকারের জন্য সেটাকে ভালো করে দেখাও যাচ্ছে না, কিন্তু তবুও আমি তার জলজলে লাল চোখ দেখতে পাচ্ছিলাম। বাদরটা কিন্তু দাঁত বের করলো না কিংবা রাগ দেখালো না, শুধু মনে হলো সে ক্লান্ত এবং রাগত চোখে আমায় ভালো করে জরিপ করে চলেছে। আমি কিছু না ভেবেই সরে এলাম রাস্তার মাঝখানে। সেখানে দাঁড়িয়েই তাকিয়ে রইলাম বাদরটার দিকে, কিন্তু বাদরটা কিছুই করল না, স্থিরভাবে বসে রইল সেখানে। কোনো চিন্তা ছাড়াই আমি সিদ্ধান্ত নিলাম এবার কিছু একটা করতে হবে, যে কোনো কিছু। তাই ঝট করে ঘুরে দাঁড়িয়ে দ্রুত হাঁটতে শুরু করলাম শহরের দিকে। বাদরটাকে তখনও নজরে রেখেছি আমি। সেটাও দেখলাম আমার গতির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে দেওয়াল ধরে। রাস্তাটা যেখানে মোড় নিচ্ছে সেখানেই দেওয়ালটা শেষ। বাদরটা তখন ঝাঁপ দিল দেওয়াল থেকে। দ্রুত স্প্রিংয়ের মতো কায়দায় সেটা এসে পড়ল আমার ঠিক পায়ের কাছে। আমি যত জোরে হাঁটি সেটাও আমার পায়ে পায়ে চলতে থাকে। সেটা আমার পায়ের এতটাই কাছে ছিল যে আমার ভয় হলো ভুলবশত আমি তার গায়ের উপর পা তুলে না দিই। রাস্তা একদম ফাঁকা এবং নিস্তব্ধ, আর সেই সাথে অন্ধকার। আমি বিপর্যস্ত এবং দিশেহারা অবস্থায় দাঁড়িয়ে পড়লাম। থামা মাত্র আমি উল্টো দিকে তাকালাম, সেই বাড়িটার দিকে যেখান থেকে আমি পালিয়ে এসেছি। সেখানে দাঁড়িয়ে দেখলাম বাদরটা বেশ খানিকটা দূরে সরে গিয়েছে, মোটামুটি 5-6 হাত দূরে, এবং সেখানে স্থির থেকে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি প্রচণ্ড রকম বিচলিত হয়ে পড়েছিলাম। স্পেকট্রাল ইলিউশনের বিষয়ে আমি পড়েছিলাম। এই ধরনের অদ্ভুত অভিজ্ঞতাকে ডাক্তাররা ইনামি ডাকে। নিজের অবস্থা সম্পর্কে আমি চিন্তা করলাম এবং বাস্তবে যা হচ্ছে তার মুখোমুখি হবার চেষ্টা করলাম। আমি পড়েছিলাম এই অভিজ্ঞতাগুলো কিছু ক্ষেত্রে ক্ষণস্থায়ী হয় এবং কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী। এগুলো শুরুর দিকে হার্মলেস বলেই মনে হয়, কিন্তু পরে গিয়ে এসব ভয়ানক এবং অসহ্যকর রূপ নেয়, যার ফলে মানুষটা সময়ের সাথে সাথে ভেঙে পড়তে থাকে। যখন সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং বাদরটা ছাড়া আর কিছুই নেই সেখানে, তখন নিজেকে মনে করালাম এটা একটা রোগ, একটা সমস্যা, যেমন স্মল পক্স বা নিউরোলজিয়ার মতো কিছু। প্রতিটা ডাক্তারিতে একমত এবং ফিলোসফিও একে সমর্থন করে। আমাকে বিচার বুদ্ধিহীন হলে চলবে না। হতে পারে আমি একটু বেশি রাত জাগছি এবং হজম ঠিকমতো হচ্ছে না। ভগবানের আশীর্বাদে আমি ঠিক হয়ে যাব, আর এটা শুধুমাত্র বদ হজম হওয়ার একটা প্রতিক্রিয়া মাত্র। এইসব কি আমি আদৌ বিশ্বাস করলাম? এক বিন্দুও না। আমি নিজেকে এমন কিছু বোঝাচ্ছিলাম যেটা আমি জানি সত্যি নয়। আমি আবার বাড়ির পথে হাঁটতে শুরু করি, আর খুব বেশি দূরে নয়। আমি চেষ্টা করলাম নিজের পরিস্থিতিকে স্বীকার করে নেওয়ার, কিন্তু তবুও অনুভব হলো প্রচণ্ড মানসিক ধাক্কা এবং সেই সাথে আমার দুর্ভাগ্যের উপলব্ধি।
ঠিক করলাম রাতটা বাড়িতেই কাটাবো। বাদরটা রয়েছে আমার কাছাকাছি। মনে হলো সেটা খুব আগ্রহ নিয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছে, যেমনটা কোনো ক্লান্ত কুকুর বাড়ি ফেরার পথে করে। শহরে যেতে আমার ভয় করছিল, কারণ এরকম অবস্থায় দেখে কেউ চিনে ফেলুক সেটা আমি চাইছিলাম না। প্রচণ্ড নার্ভাস লাগছিল নিজেকে, এবং কিছুতেই নিজের উদ্বিগ্নতাকে কাবু করতে পারছিলাম না। তাছাড়া নিজের দৈনন্দিন কাজের পরিবর্তন করার বিষয়েও চিন্তা হচ্ছিল আমার। যখন আমি সদর দরজায় এসে পৌঁছালাম, তখন আমি সিঁড়িতে পা রাখা অবধি বাদরটা অপেক্ষা করল, এবং দরজা খোলার পর সেটা আমায় বাড়ির ভেতর অনুসরণ করল। সেই রাতে আর কোনো চা খেলাম না, পরিবর্তে কিছু সিগার এবং জলের সাথে ব্র্যান্ডি নিলাম। ভাবলাম যদি আমি আমার শারীরিক ইন্দ্রিয়গুলোর প্রতি বেশি মনোযোগ না দিই এবং কিছুক্ষণের জন্য কোনো কিছুই যদি চিন্তা না করি, তাহলে হয়তো আমি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারব। আমি চলে গেলাম ড্রয়িং রুমে এবং বসে পড়লাম। বাদরটা সেখানে ছোট টেবিলটা এসে উঠল। সেটাকে আরও ক্লান্ত দেখাচ্ছে। সেটাকে ভালো করে খুঁটিয়ে দেখার থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না, কারণ সেটার গতিবিধি আমায় বিচলিত করছিল। ওটার চোখটা প্রায় বন্ধ, কিন্তু সেগুলো জলজল করছে তা আমি বুঝতে পারছি। সেটা তখনও আমাকেই এক দৃষ্টে দেখে চলেছে। সে আমি যেখানেই থাকি কিংবা সময় যাই হোক না কেন, বাদরটা সব সময় জেগেই থাকে এবং তাকিয়ে থাকে আমার দিকে। সেটার পরিবর্তন হচ্ছে না। আমি কোনো নির্দিষ্ট রাতের বিষয়ে বলবো না, আমি বলবো একটা নির্দিষ্ট প্যাটার্ন যা আমি প্রতি বছর লক্ষ্য করেছিলাম, যেখানে তেমন পরিবর্তন হয়নি। বাদরটা সকালের দিকে কিভাবে আবির্ভূত হতো সেটা বলি। পরবর্তীতে যেসব অদ্ভুত ব্যাপার আধার থেকে উঠে আসে সেসব আমি পরে বলছি। বাদরটা হলো ছোট এবং কালো কুচকুচে। বৈশিষ্ট্যসূচক যে বিষয়টা তার মধ্যে ছিল তা হলো নৃশংসতার প্রতি তার প্রবল অনুভূতি, গভীর এবং অগাধ নৃশংসতা। প্রথম বছরে সেটাকে রাগী এবং অসুস্থ দেখাতো, কিন্তু সেই ক্লান্ত হাবভাবের মধ্যেও উপস্থিত থাকত তীক্ষ্ণ চাহনি এবং বিদ্বেষ। সেই সময়টায় মনে হতো যেন সেটা কোনো পরিকল্পনা করছে আমার জীবনে কোনো সমস্যার উদ্বেগ করার। ওর চাহনি কখনোই আমার দিক থেকে নড়ত না। আমি সবসময় তার উপস্থিতি অনুভব করি, আলো থাকুক কিংবা অন্ধকার, দিন হোক কিংবা রাত। শুধুমাত্র একবার সে কয়েক সপ্তাহের জন্য রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল। সম্পূর্ণ অন্ধকারের মধ্যেও বাদরটাকে দিনের বেলার মতোই স্পষ্ট দেখা যায়। আমি শুধু ওর চোখের কথা বলছি না, তার পুরো দেহটাই দেখা যায়। লাল রঙের এক প্রকার আলোক বলায় ঘিরে থাকে তাকে। এই লাল দুটি বাদরটাকে সবসময় সঙ্গ দেয়, যার দরুন ওটাকে অন্ধকারেও দেখা যায়। সেটা খানিকের জন্য আমায় ছিঁড়ে যায়, যেটা রাতের দিকেই হয়, অন্ধকারের মধ্যে, এবং তারপর পুনরায় আবার একই আচরণ অনুসরণ করে। সেটা ধীরে ধীরে অস্থির হয়ে উঠতে থাকে, তারপর রেগে যেতে শুরু করে এবং অবশেষে মুখে বাঁকা হাসি নিয়ে এগিয়ে আসে আমার আরও কাছে। আর একই সাথে ফায়ারপ্লেসে আগুন জ্বলে ওঠার বিভ্রান্তি জাগে চোখে। কিন্তু এদিকে আমি কোনো আগুনই জ্বালিনি সেখানে, কারণ আগুন জ্বাললে আমার ঘুম আসে না। বাদরটা ধীরে ধীরে চিমনির আরও কাছে এগিয়ে আসতে থাকে, উন্মাদনায় ভরপুর মুখ। তার ক্রোধ যখন চরমে, তখন সে ঝাঁপ মারে ফায়ারপ্লেসে এবং চিমনি বেয়ে উঠে অদৃশ্য হয়ে যায় চোখের সামনে থেকে। প্রথমবার যখন এটা হয় তখন ভাবি অবশেষে আমি মুক্ত হতে পেরেছি। নিজেকে নতুন মানুষ হিসেবে মনে হয় আমার। একটা দিন কেটে গেল, তারপর একটা রাত, এবং সেটার ফিরে আসার কোনো চিহ্ন দেখলাম না। তারপর একটা সপ্তাহ কেটে গেল, তারপর আরও একটা সপ্তাহ। তখন আমি সবসময় নতজানু হয়ে থাকতাম ডক্টর হেসেলিয়াস। ভগবানকে ধন্যবাদ জানাতাম এবং প্রে করতাম। দেখতে দেখতে স্বাধীনভাবে একটা গোটা মাস কেটে গেল, কিন্তু তারপর আচমকা আবার আবির্ভূত হলো সেটা আবার ফিরে এসেছে আমার কাছে। এবং সেই হিংস্রতা যেটা তার বিষণ্ণ মুখভঙ্গির আড়ালে লুকিয়ে থাকত,
তাও আবার দেখা যাচ্ছে তার মধ্যেকার প্রতিটা বৈশিষ্ট্য একই রয়েছে। তার এই নতুন করে পাওয়া তেজ, তার প্রতিটা কাজে, তার প্রতিটা অঙ্গভঙ্গিতে এবং শীঘ্রই অন্যান্য ক্ষেত্রেও দেখা যেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে পরিবর্তনটা দেখা যায় তার তীব্রতর সজীবতা এবং বিপজ্জনক হাবভাবে। যেন ক্রমাগত সে অত্যন্ত খারাপ কিছু করার পরিকল্পনা করেই চলেছে। তার চোখ দুটো ঠিক আগের মতোই আমার থেকে নড়ছে না। সেটা কি এখনো এখানেই রয়েছে? জিজ্ঞেস করলাম আমি। না, জবাব দিল সে। সেটা চলে গিয়েছে কমপক্ষে 15 দিনের জন্য। মাঝে মধ্যে এটা প্রায় 2 মাসের জন্য দূরে থাকে, আর একবার 3 মাসের জন্যও ছিল। সেটার অনুপস্থিতি সবসময় 2 সপ্তাহের বেশিই হয়। সেটা একদিনের হলেও তাই হবে। এখন সেই 15 দিন কেটে গেছে যখন আমি তাকে শেষবার দেখেছিলাম। ওটা যে কোনো মুহূর্তে আবার এসে পড়তে পারে। আমি জিজ্ঞেস করলাম, সেটা যখন ফিরে আসে তখন কোনো প্রকার বিশেষ ঘটনা কি ঘটে? না, কিছুই না। সেটা ফিরে এসে আবার আমার সঙ্গে সঙ্গে থাকতে শুরু করে। যখন আমি কোনো বই থেকে মাথা তুলি বা মাথা ঘোরাই, তখন আমি তাকে দেখতে পাই। সেই একইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। তারপর সেটা তার নিয়ম মাফিক সময় মতো আমার সাথে কাটায়। আমি এর আগে এত কিছু কাউকেই বলিনি। লক্ষ্য করলাম তাকে অস্থির লাগছে, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে নিজের রুমাল দিয়ে কপালের ঘাম মুছল। আমি পরামর্শ দিলাম যে সে আজ অনেক ক্লান্ত, তাই আমি আবার কাল সকালে আসব। কিন্তু সে বলল, পুরো কাহিনীটা শুনতে আপনার কোনো অসুবিধা না থাকলে আমি বলতে চাই। আমি এতটা দূর বলেছি এবং একসাথে সবটা শেষ করতে চাই। যখন আমার সাথে ডক্টর হার্লের কথা হয়, সেখানে এত কিছু বলার কোনো সুযোগ আমার কাছে ছিল না। আপনি একজন দার্শনিক চিকিৎসক, আপনি মানসিক গুরুত্বকে চিনতে পারেন। আর যদি এই ব্যাপারটা সত্যি হয়। থামল সে, উত্তেজিত চোখে চেয়ে রইল আমার দিকে। আমরা না হয় পরে এটা নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, আর আমি কি চিন্তা করছি সেটাও খুলে বলবো। খানিক বিরতির পর আমি বললাম, বেশ, ঠিক আছে। তবে যদি আমার এই জিনিসটা সত্যি হয়, তাহলে আমি বলবো এটা ধীরে ধীরে আমাকে কাবু করে ফেলছে। আমাকে টেনে নিয়ে চলেছে নরক জাতীয় কিছুর মধ্যে। তিনি অপটিক নার্ভ সম্পর্কে কিছু বলেছিলেন। তবে যোগাযোগ করার আরো অনেক নার্ভ আছে। ঈশ্বর আমায় রক্ষা করুক। আমি আপনাকে বলছি, ওটার প্রভাব দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। সেটার বিদ্বেষ আরো জোরদার হয়েছে। 2 বছর আগে আমি যখন বিশপের সাথে কিছু সমস্যার সমাধান করছিলাম, তখন আমি গিয়েছিলাম আমার যাজকপল্লী ওয়ারউইকশায়ারে। নিজের পেশার সাথে যুক্ত থাকারই উদ্দেশ্য ছিল, কিন্তু যা ঘটতে চলেছিল সেই বিষয়ে আমি তখনও প্রস্তুত ছিলাম না। তবে যখন আবার স্মৃতিচারণ করি, বুঝতে পারি যে সেরকম কিছু একটা ঘটার আশা আমি আগে থেকেই করেছিলাম। এটা বলার কারণ হলো, দেখলাম তার কথা বলতে এখন আরো সমস্যা হচ্ছে, এবং সেই বিষয়ে খুব একটা খুশিও নয় সে। বেশ কয়েকবার দীর্ঘশ্বাস ছাড়ল সে, এবং তার যে সত্যি কষ্ট হচ্ছে তা বোঝা যাচ্ছে, কিন্তু তাকে মর্মাহত মনে হলো না। এটা কিভাবে বর্ণনা করব? মনে করো এমন এক মানুষ যে খুব দুর্বল অনুভব করছে এবং সব কিছুর কাছে সে হার মেনে নিয়েছে। তবে আমি আপনাকে কেনলিস অর্থাৎ আমার যাজকপল্লীর বিষয়ে বলবো। যখন আমি এই জায়গা ছেড়ে ডলব্রিজের উদ্দেশ্যে রওনা হই, তখন সেটা আমার সাথেই ছিল। আমার যাত্রা চলাকালীন সেটা আমার সাথেই ছিল, এবং যাজক এলাকা অবধিও সে আমার সাথেই থাকে। যখন আমি আমার কর্তব্যের কাজ শুরু করি, তখন কিছু একটা পরিবর্তন দেখা দেয়। সেই বাদরটা যেন মনস্থির করে রেখেছে সে আমার জন্য সব কিছুই আরো কঠিন করে তুলবে। সেটা চার্চের মধ্যেও আমার সাথে প্রতিটা জায়গা ঘুরঘুর করছিল। তারপর পরিস্থিতি এমন হলো যে আমি যখন ধর্মসভায় পাঠ করছিলাম,
তখন বাদরটা চড়ে বসলো বইয়ের উপরে, যার ফলে পৃষ্ঠাটা আমি দেখতেই পাচ্ছিলাম না। এরমটা বেশ কয়েকবার হলো। তাই আমি কিছু সময়ের জন্য ডল ব্রিজ ত্যাগ করি। তখন আমি দেখা করলাম ডক্টর হার্লের সাথে এবং তার দেওয়া সমস্ত পরামর্শ আমি ফলো করলাম। তিনি আমার ব্যাপারটা নিয়ে অনেক ভাবলেন এবং তিনি আমার সাহায্য করতেও সক্ষম হলেন। প্রায় 3 মাস মতো তেমন অসুবিধার সম্মুখীন আমায় আর হতে হয়নি। আমি বিশ্বাস করতে লাগলাম যে আমি সুস্থ হয়ে উঠেছি। ডক্টর হার্লেও একমত হলেন। তার অনুমতি নিয়ে আমি আবার ফিরে এলাম ডল ব্রিজে। একটা ক্যারেজ নিয়ে যাত্রা শুরু করি এবং বেশ ভালো অনুভব করি। আসলে তার চেয়েও বেশি আমি খুশি ছিলাম এবং ধন্য ছিলাম। আমি ভেবেছিলাম আমি আমার দুঃস্বপ্নের থেকে রেহাই পেয়ে গেছি, আর আমি সেই জায়গায় যাচ্ছিলাম যেখানে আমি কাজ করি। সেটা ছিল রোদ ঝলমলে সুন্দর একটা বিকেল। সবকিছুই ছিল খুব শান্ত এবং মনোরম। আমি খুবই খুশি ছিলাম। আমার মনে আছে আমি জানলা দিয়ে বাইরে তাকাই, গাছের ফাঁক দিয়ে চার্চের চূড়াটা দেখার জন্য। এটা ঠিক ওই জায়গায় যেখানে ছোট একটা ঝর্ণা রয়েছে এবং রাস্তার ধারে একটা পুরনো শিলালিপি রয়েছে। সেই জায়গাটা পার হতে আমি মাথাটা আবার ঢুকিয়ে নিই ভিতরে, আর ঠিক এই মুহূর্তেই চোখ চলে যায় ক্যারেজের কোণের দিকে। দেখলাম সেখানে বসে রয়েছে বাদরটা। খানিকের জন্য আমার মাথাটা ঘুরে ওঠে এবং মন ভরে যায় ভয় ও হতাশা মিশ্রিত এক অনুভূতিতে। আমি ডাক দিই চালককে এবং নেমে পড়ি গাড়ি থেকে। তারপর রাস্তার ধারেই ধপ করে বসে পড়ি। নিশ্চুপ অবস্থায় ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা আরম্ভ করে দিই। নিরাশার অনুভূতি ছড়িয়ে পড়ছিল শরীরে। যখন আমি যাজকপল্লী পৌঁছাই তখনও বাদরটা আমার সঙ্গেই থাকলো। সেই আগের বারের মতোই অভিজ্ঞতা হলো এবারেও। এটা সহ্য করার অনেক চেষ্টা করলাম, কিন্তু শেষে হাল ছেড়ে দিলাম। অবশেষে সেই জায়গা ছেড়ে যেতে আমায় বাধ্য হতে হয়। আমি আপনাকে আগেই বলেছি যে সেই জন্তুটার মধ্যে এক প্রকার অ্যাগ্রেসিভ ভাব ফুটে উঠেছিল। বিষয়টা স্পষ্ট করেই বলছি এবার। যখন যখন আমি প্রার্থনা করতাম কিংবা প্রার্থনা করার চিন্তা করতাম, দেখতাম সেটার মধ্যেকার রাগ তীব্র এবং বেড়ে উঠছে। ধীরে ধীরে সেটা আমার জন্য মারাত্মক ঝামেলা হয়ে দাঁড়ালো। আপনি হয়তো ভাবতে পারেন একটা নিশ্চুপ অশরীরী ভূত কি করে এসবের কারণ হতে পারে। আসলে আমি যখনই প্রার্থনা করার চেষ্টা করি সেটা ঠিক আমার সামনেই থাকে এবং এগিয়ে আসতে থাকে আমার আরও কাছে। সেটা আগে লাফাতো টেবিলে, চেয়ারের পিছনে কিংবা ফায়ারপ্লেসের মেন্টালে, এবং ধীরে ধীরে দোল খেত। সেই সাথে তাকিয়ে থাকতো আমার দিকে। সেটার নড়াচড়ার মধ্যে এমন এক অদ্ভুত ক্ষমতা রয়েছে যা আমার চিন্তাভাবনাকে বিক্ষিপ্ত করে তোলে এবং আমার সম্পূর্ণ মনোযোগ চলে যায় তার গতিবিধির দিকে, যতক্ষণ না আমার চিন্তাগুলো হারাতে হারাতে একেবারে স্মৃতি থেকে মুছে না যাচ্ছে। যদি না আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে মাথা নাড়িয়ে নিজের জড়তা কাটাই, আমার মনে হতে থাকে আমার মস্তিষ্কটাই যেন অদৃশ্য হয়ে যাবে। আরও অনেক উদাহরণ রয়েছে। দীর্ঘশ্বাস ছাড়ে সে। যেমন যখন আমি চোখ বন্ধ করে প্রার্থনা করি তখন বাদরটা আমার কাছে আসতে শুরু করে এবং আমি তাকে দেখতে পাই। আমি জানি এটা বোঝানোটা মুশকিল, কিন্তু চোখ বন্ধ রাখা অবস্থাতেও আমি তাকে দেখতে পাচ্ছিলাম। বিষয়টা আমার মনকে আরও উত্তেজিত করে তুলত এবং বাধ্য হয়ে আমার প্রার্থনা করা থেকে উঠে দাঁড়াতে হতো। আপনি যদি এমনটা কখনো অভিজ্ঞতা করে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন অনুভূতিটা। ডক্টর হেসেলিয়াস, আমি দেখতে পাচ্ছি আপনি আমার সব কথাই মন দিয়ে শুনছেন। তাই আমি এবার যা বলতে চলেছি সে বিষয়ে আপনাকে বিশেষভাবে আর মনোযোগ দিতে বলছি না। লোকেরা অপটিক নার্ভ এবং স্পেকট্রাল ইলিউশন নিয়ে এমনভাবে কথা বলে যেন শুধু চোখের ফলেই আমার এমনটা হয়েছে, কিন্তু আমি ভালো মতোই সব জানি। 2 বছর ধরে আমি তেমনটাই বিশ্বাস করতাম। কিন্তু আপনি যেমন আলতো করে খাবার তুলে নিজের ঠোঁটে ঠেকান এবং তারপর সেটা নিয়ে আসেন দাঁতের নিচে, কিংবা যদি আপনার আঙুল কোনো মিল্ক ক্যানে আটকে যায় সেটা আপনার হাতটাকে টানে, তারপর সেই টান পুরো দেহতেই অনুভব হয়, ঠিক একইভাবে একজন দুর্দশাগ্রস্ত মানুষের
যখন গুরুত্বপূর্ণ স্নায়ুতে আঘাত লাগে এবং এক নারকীয় যন্ত্রণায় ধীরে ধীরে সে ডুবতে থাকে, তাহলে সেই মানুষটার অবস্থা হবে ঠিক আমার মতো। হ্যাঁ ডাক্তার, ঠিক আমার মতো। এখন আমি আপনাকে যেটা বলছি এবং সাহায্যের জন্য অনুরোধ করছি, আমি জানি এটা অসম্ভব। আমি এমন কিছুর মিনতি করছি যেটা ঠিক হবে না। আমি তার উত্তেজনাকে খানিক শান্ত করার চেষ্টা করলাম এবং বোঝালাম সে যেন হাল ছেড়ে না দেয়। আমাদের কথাবার্তা চলাকালে রাত নেমে এসেছে। জানলা দিয়ে আবছা চাঁদের আলো এসে ছড়িয়ে পড়েছে ঘরে। আমি বললাম, তোমার হয়তো মোমবাতির আলো ভালো লাগবে। জানো, আলো ভারী অদ্ভুত জিনিস। আমি চাই তুমি যতটা সম্ভব আরাম করার চেষ্টা করো। ততক্ষণ আমি ভাবার চেষ্টা করি কি চলছে, করবো কি না হলে আমার কিছু যায় আসে না। সব আলোই সমান। শুধুমাত্র যখন আমি লেখালেখি করি কিংবা পড়াশোনা করি, তখন রাত্রি চিরস্থায়ী হলেও আমার যায় আসে না। 1 বছর আগে কি হয়েছিল সেটা আমি আপনাকে বলছি। সেই জিনিসটা আমার সাথে কথা বলতে শুরু করেছিল। কথা বলতে মানে মানুষের মতো? হ্যাঁ, পরিষ্কার এবং সংযুক্ত বাক্য ব্যবহার করি, স্পষ্ট এবং নিখুঁত উচ্চারণের সাথে। কিন্তু সেখানে কিছু একটা অস্বাভাবিক ছিল। কণ্ঠটা ঠিক মানুষের মতো নয়। তার কথা আমার কানে প্রবেশ করছিল না। সেটা অনেকটা সুরের মতো আমার মাথায় এসে প্রবেশ করছিল। তার এই দক্ষতা, কথা বলার এই ক্ষমতা আমার সর্বনাশ ডেকে আনবে। সেটা আমায় প্রার্থনা করতে দেয় না। ধর্ম নিয়ে নিন্দা করে সে আমার চিন্তায় ব্যাঘাত ঘটায়। আমি প্রার্থনা বজায় রাখতে পারি না, কোনোভাবেই পারি না। ডাক্তার, কারো দক্ষতা, চিন্তা এবং প্রার্থনা কি আমার জন্য কিছুই করতে পারবে না? তোমায় আমাকে কথা দিতে হবে যে এইরকম উল্টাপাল্টা চিন্তা করে নিজেকে বিচলিত করবে না। তুমি সবসময় সত্যিটাই বলবে এবং মনে রেখো, যে জিনিস তোমায় এত বিরক্ত করছে সে যদি সত্যি হয়, তার যদি জীবন এবং নিজস্ব ইচ্ছাশক্তি থাকে, তাহলে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না সে সেই অনুমতি লাভ করছে। তোমার ইন্দ্রিয়ের উপর তার প্রভাব মূলত নির্ভর করছে তোমার শারীরিক অবস্থার উপর, যেটা হলো ভগবানের প্রতি তোমার বিশ্বাস এবং নির্ভরতা। আমরা প্রত্যেকেই একই অবস্থার মধ্যে রয়েছি। তোমার ক্ষেত্রে দেহের আস্তরণ বা পর্দা সেটা খানিক ছিঁড়ে গিয়েছে এবং দৃশ্য ও শব্দ তা ভেদ করে ঢুকে পড়ছে। চলো নতুন পন্থা চালু করা যাক। আজ আমার সম্পূর্ণ বিষয়টা নিয়ে ভালো মতো চিন্তা করতে দাও। আপনি সত্যি খুব দয়ালু স্যার। এখনো আপনি আমার উপর থেকে হাল ছেড়ে দেননি এবং বিশ্বাস করছেন আশা রয়েছে এখনো। কিন্তু স্যার, আপনি জানেন না, ওটা আমার উপর দখল নিচ্ছে। সেটা আমায় আদেশ করা শুরু করেছে, আর আমি দিন দিন আরো শক্তিহীন অনুভব করছি। শুধু এটুকুই কামনা করি, এর থেকে বেরিয়ে আসতে যেন ঈশ্বর আমায় সাহায্য করে। তোমায় আদেশ দেয় মানে কথা বলে? হ্যাঁ, সেটা আমায় খারাপ কাজ করতে বলে, অন্যকে কিংবা নিজেকে আঘাত করার কথা বলে। বুঝলেন তো ডাক্তার, ব্যাপার খুবই গুরুতর। কয়েক সপ্তাহ আগে ঘটে যাওয়া এক অভিজ্ঞতার কথা আপনাকে বলি। ঘটনাটা ঘটেছিল শ্রপশায়ারে। সেবার আমি কিছু বন্ধুর সাথে হাঁটতে গিয়েছিলাম, আর সাথে সেই বাদরটাও ছিল। হাঁটার সময় আমি সবার পিছনে পড়ে গিয়েছিলাম। ডি নদীর ধারের জায়গাটা বেশ সুন্দর। আমাদের যাত্রা এক কয়লা খনির কাছাকাছি এসে পৌঁছালো এবং জঙ্গলের ধারে একটা গভীর খাদ ছিল। সেটা নাকি 150 ফুট গভীর। আমার ভাইজি আমার সাথেই ছিল। সে জানতো না আমি কিরকম যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, তবে সে শুধু জানতো যে আমি অসুস্থ এবং খানিক দুর্বল। তাই সে আমার সঙ্গ দেবার জন্য থেকে গেল পিছনে। যখন আমরা ধীরে ধীরে সেখান দিয়ে হাঁটছিলাম, তখন অশুভ শক্তিটা আমায় বলতে লাগলো সেই গভীর খাদে ঝাঁপ দিতে। আর স্যার, সে এক ভয়ানক ব্যাপার হয়েছিল। যে জিনিসটা আমায় থামিয়ে দেয় তা হলো বেচারা মেয়েটা এসব কিছু দেখে ফেলবে সেটার ভয়। আমি তাকে বললাম এগিয়ে যেতে এবং তার বন্ধুদের সাথে হাঁটতে। বললাম আমি আর এগোতে পারবো না। সে তখন অজুহাত দিতে শুরু করলো।
আমি তাকে যত বোঝাই সে তত কঠিন হয়ে ওঠে। তাকে দেখে অনিশ্চিত এবং ভীত দেখায়। বোধহয় আমার আচরণ কিংবা মুখভঙ্গিতে কিছু ছিল যা ওকে ভয় পাইয়ে দিয়েছিল। সে আমাকে কিছুতেই ছেড়ে যেতে চাইছিল না, আর সেটার জন্যই আজ আমি বেঁচে আছি। আমি কল্পনাও করতে পারবো না স্যার, কিভাবে একজন জীবিত মানুষ ধীরে ধীরে শয়তানের অসহায় চাকরে পরিণত হচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল সে। তারপর কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। আমি তখন বললাম, তবুও তুমি বেঁচে গিয়েছ, এতে ঈশ্বরের হাত রয়েছে। ঈশ্বর তোমার যত্ন নিচ্ছেন, আর অন্য কোনো শক্তির শাসনে তুমি নেই। তাই ভবিষ্যৎ নিয়ে আশাপ্রদ থাকো। বেরিয়ে যাওয়ার আগে আমি ঘরটাতে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করে তুললাম। আমি তাকে বললাম যে সে তার এই অসুস্থতাকে নিজের শারীরিক সমস্যা হিসেবেই দেখে। তাকে এটাও মনে করালাম যে বর্ণনা সে আমায় দিল তার থেকে স্পষ্ট ঈশ্বর তার খেয়াল রাখছে। তবে আমি লক্ষ্য করলাম এরকম অভিজ্ঞতার ফলে সে আধ্যাত্মিকভাবে নিন্দিত হয়েছে। কিন্তু আমি এতে নিজের অসম্মতি জানালাম। বুঝিয়ে দিলাম শ্রোফশায়ারে সে যেরকমভাবে সেই ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে মুক্ত করে পালিয়ে এসেছে, তার থেকে বোঝাই যায় তার ধারণা ভুল। প্রথমত তার ভাইজি, যে তার বাধা সত্ত্বেও তার সাথেই থেকে গিয়েছিল, এবং দ্বিতীয়ত সেই চিন্তাধারা যেটা তাকে তার ভাইজির সামনে খারাপ কিছু করতে বাধা সৃষ্টি করেছিল। যখন আমি মিস্টার জেনিংসকে এসব বোঝাচ্ছি তখন সে কান্নাকাটি আরম্ভ করে দিল। তবে কথাবার্তাগুলো শুনে তাকে সন্তুষ্টও দেখালো। তার থেকে আমি একটা প্রতিশ্রুতি নিলাম, যদি সেই বিচলিত করা চিন্তাভাবনাগুলো আবার আগমন হয় তাহলে আমায় যেন তৎক্ষণাৎ জানায়। আর আমি প্রতিশ্রুতি দিলাম যে যতক্ষণ না আমি তার এই অবস্থা পুরোপুরি বুঝে উঠতে পারছি ততক্ষণ আমি আর কোনো কিছু নিয়ে চিন্তা করব না। তাকে বললাম আমার তদন্তের ফলাফল সে কাল জানতে পারবে। তারপর বিদায় জানালাম। গ্যারেজে ওঠার আগে আমি চাকরটিকে বললাম তার মনিবের শরীর খুব একটা ভালো নেই, তাই যেন চোখে চোখে রাখে তাকে। আমিও নিজের কর্মসূচি ঠিক করে নিলাম যাতে আমায় বিরক্ত হতে না হয়। যেখানে আমি থাকি সেখানে দ্রুত চলে এলাম। সাথে ছিল একটা ব্যাগ আর বয়ে নিয়ে যাওয়া যায় এমন একটা ভাঁজ করা ছোট্ট ডেস্ক। তারপর একটা গাড়ি ডাকলাম সরাইখানায় যাওয়ার জন্য। সরাইখানার নাম দ্য হর্স, যেটা শহর থেকে 2 মাইল দূরে। জায়গাটা শক্ত দেওয়াল দিয়ে বানানো, খুবই শান্ত এবং আরামদায়ক। ঠিক করলাম ঘরে থেকেই রাতটা কাটাবো, যাতে আমার মনোযোগে বাধা বা বিভ্রান্তি না আসে। আমার প্ল্যান হলো মিস্টার জেনিংসের কেসটা নিয়ে সারা রাত চিন্তা করা এবং দরকার পড়লে সকাল পর্যন্ত তা চালিয়ে যাওয়া। আমি সকাল 9:30টার দিকে বের হলাম এবং দুপুর 1টার দিকে আবার ঘরে ফিরে এলাম। টেবিলে মিস্টার জেনিংসের থেকে আসা একটা চিঠি পড়েছিল। সেটা মেইল বক্সে আসেনি। যখন আমি জিজ্ঞেস করি সেটার বিষয়, তখন জানতে পারি যে জেনিংসের চাকর এসে এটা দিয়ে গেছে। চাকরটি জানতো না আমি কখন ফিরব এবং কি করে আমায় সে খুঁজে পাবে। তাকে নাকি দেখে অস্থির লাগছিল এবং সে জানায় তার মনিব চিঠির উত্তর ছাড়া ফিরে আসতে না করেছে। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করি। ডক্টর হেসেলিয়াস, ওটা আবার ফিরে এসেছে। আপনার যাওয়ার পর তখনও 1 ঘন্টাও হয়নি। সেটা কথা বলছে এবং এখানে যা যা হয়েছে সে সব জানে। সেটা আপনার বিষয়ে জানে সব কিছু। তাকে দেখে ক্রুদ্ধ এবং ভয়ঙ্কর লাগছে। নোংরা নোংরা কথা বলছে সেটা। সে জানে আমি আপনাকে চিঠি লিখছি। যেহেতু আমি কথা দিয়েছিলাম তাই আমি আজ লিখছি, কিন্তু সেটা করাও কঠিন হচ্ছে আমার পক্ষে। বাদরটা ক্রমাগত বাধা দিচ্ছে, আমায় বিরক্ত করছে। ইতি রবার্ট লিন্ডার জেনিংস। এটা কখন এসেছে জিজ্ঞেস করলাম। গতকাল রাত 11টার দিকে সে এসেছিল এবং সে আজ মোট 3 বার এসেছে। 1 ঘন্টা আগে সে শেষবার এসেছিল। জবাব পাওয়া মাত্র চিঠিটা পকেটে ঢুকিয়ে আমি দ্রুত বেরিয়ে পড়লাম মিস্টার জেনিংসের সাথে দেখা করতে। তুমি বুঝতেই পারছো আমি এখনো মিস্টার জেনিংসের উপর থেকে হাল ছেড়ে দেইনি। সে অনিচ্ছাকৃতভাবে
একবার একটা নীতি উল্লেখ করে, যেটা আমার আদি ভৌতিক ওষুধের বিষয় থেকে নেওয়া, যদিও সে পুরোটা ঠিকঠাক বলেনি। এই নীতি হলো তার কেসের ক্ষেত্রে পথপ্রদর্শক, আর এখন সেটা সঠিক উপায়ে ব্যবহার করার জন্য আমি তৈরি। আমি খুবই কৌতূহলী এবং অধীর হয়ে আছি। কখন আমি তাকে দেখব এবং পরীক্ষা করব, যখন আমাদের শত্রুও ওখানেই উপস্থিত থাকবে। খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেই অন্ধকারে ছাওয়া বাড়িটার সামনে। সোজা হেঁটে গিয়ে দরজায় টোকা মারলাম। খানিক বাদে কালো সিল্কের পোশাক পরা একজন লম্বা মহিলা এসে খুলে দিল দরজাটা। তাকে দেখে ঠিকঠাক লাগছিল না। দেখে মনে হচ্ছিল যেন সে কান্নাকাটি করেছে। সে আমায় ছোট করে নমস্কার জানিয়ে আমার কথা শুনল, কিন্তু মুখে কিছু বলল না। পরিবর্তে সে তার মুখ ফেরালো এবং ইঙ্গিত করল সেদিকে, যেখান থেকে দুজন মানুষ হেঁটে নামছে সিঁড়ি বেয়ে। মেয়েটা যেন নিঃশব্দে আমাকে তাদের হাতে তুলে দিল। এরপর দ্রুত সে পাশের দিকের একটা দরজা খুলে ঢুকে গিয়ে সেটা বন্ধ করে দিল। আমার সামনাসামনি যে মানুষটা রয়েছে, আমি তাকেই অনুসরণ করে এগোলাম, কিন্তু তার কাছে যেতেই আমি চমকে উঠলাম, কারণ দেখলাম তার 2 হাত রক্তে ভিজে রয়েছে। আমি পিছিয়ে এলাম খানিকটা। যে লোকটা সিঁড়ি দিয়ে নিচে নামছিল সে দ্রুত ফিসফিসিয়ে বলে উঠল, স্যার, এই তো চাকরটা। চাকরটা দাঁড়িয়ে পড়ল সিঁড়িতেই। তাকে হতবাক দেখাচ্ছে, এবং যখন সে আমায় দেখল তখন কোনো কথা বলতেও পারল না। রুমাল দিয়ে সে তার হাত মুছছে, তখন তার হাত রক্তে ভরে রয়েছে। জোন্স, কি ব্যাপার? কি হয়েছে এখানে? জিজ্ঞেস করলাম আমি। খারাপ চিন্তা ভাবনায় এসে জড়ো হচ্ছে মাথার মধ্যে। লোকটা আমায় লবিতে যাওয়ার অনুরোধ করল। তার সাথে যোগ দিলাম আমি। উদ্বিগ্ন এবং ফ্যাকাশে মুখ নিয়ে সে আমায় বলল ভয়ঙ্কর পরিস্থিতির বিষয়। সেই ব্যাপারে যথারীতি আমার আংশিক ধারণা ছিল আগে থেকেই। তার মনিব আত্মহত্যা করেছে। তার সাথে আমি উপরতলার ঘরে গিয়ে উঠলাম। সেখানে যা দেখলাম তার বর্ণনা আমি দেব না। খুর দিয়ে নিজেকে সে আঘাত করেছিল, কেটে ফেলেছিল নিজের গলা। ক্ষত স্থানটা সত্যি খুব খারাপ দেখাচ্ছিল। দুজন লোক তার দেহটা বিছানায় ঠিকঠাক করে শুইয়ে দেয়। রক্তের ধারা দেখে বোঝা যায় এটা ঘটেছিল বিছানা থেকে কিছুটা দূরে, জানলার কাছটায়। শুধুমাত্র বিছানা এবং ড্রেসিং টেবিলটার নিচেই কার্পেট রয়েছে। বাকি ঘরে আর কোথাও কার্পেট নেই, কারণ মানুষটা কার্পেট পছন্দ করত না। এখন এই অন্ধকার এবং ভয়ানক ঘরটায় বাইরের বড় গাছটার ডালপালার ছায়া এসে মেঝেতে পড়ে সেটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। আমি চাকরটিকে ইশারা করলাম এবং দুজনে নেমে এলাম নিচে। হলের একখানা ঘরে প্রবেশ করলাম আমরা। সেখানে দাঁড়িয়ে চাকরটি যা যা বলল সব শুনলাম। খুব বেশি কিছুও বলল না সে। কাল যখন আপনি যাওয়ার পথে আমায় জানালেন আমার মনে অসুস্থ রয়েছে, তখন আপনার কথা আমি মাথায় রেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আপনি ওনার খিঁচুনি বা সেই জাতীয় কিছু নিয়ে চিন্তিত আছেন, তাই আমি আপনার কথা মতো তার উপর নজর রাখি। তিনি অনেক রাত অবধি জেগেছিলেন, প্রায় 3:30 অবধি। তিনি পড়াশোনা বা লেখালেখি কিছুই করছিলেন না, নিজের সাথেই কথা বলছিলেন সারাক্ষণ। কিন্তু সেটা অস্বাভাবিক কিছু নয়। তো সেই 3:30-এর দিকে আমি তাকে বিছানায় শোয়াতে সাহায্য করি। স্লিপার আর ড্রেসিং গাউন পরা অবস্থাতেই তাকে ছেড়ে দিই। আধ ঘন্টার মধ্যেই আবার ফিরে আসি। তিনি তখনও বিছানায়, পোশাক পরা রয়েছে তার। বিছানার পাশের টেবিলটায় মোমবাতি জ্বলছে। নিজের কনুইয়ের উপর মাথা রেখে উনি ঘুমাচ্ছিলেন। যখন আমি আসি তখন উনি উল্টো দিকে মাথা করে শুয়েছিলেন। আমি জানতে চাই কিছু লাগবে কি না। তিনি বললেন লাগবে না। জানি না আপনি সেদিন যা বলেছিলেন সেই কারণে, নাকি মনিবের মধ্যেই অদ্ভুত কিছু ছিল বলে, কেন জানি
আমার কেমন অস্বস্তি বোধ হলো। গত রাতে তার মধ্যে কিছু একটা অস্বস্তিকর ব্যাপার ছিল। তার আধ ঘন্টা পর কিংবা তার একটু বেশি সময় পর আমি আবার উপরে যাই। তাকে আগের মতো আর কথা বলতে শুনিনি। দরজাটা আলতো করে ফাঁক করলাম আমি। দুটো মোমবাতি নিভে গিয়েছে, যেটা খানিক অস্বাভাবিক। আমার কাছে মোমবাতি ছিল, সেই দিয়ে আমি ভিতরটায় দ্রুত চোখ বোলালাম। তাকে দেখতে পেলাম। ড্রেসিং টেবিলের সামনের চেয়ারে বসে রয়েছেন তিনি, গায়ে পোশাক পরা। তিনি মুখ ফিরিয়ে তাকালেন আমার দিকে। আমার ভারী অদ্ভুত লাগলো এই ভেবে যে উনি বিছানা ছেড়ে উঠে জামা কাপড় গায়ে দিয়ে মোমবাতি দুটো নিভিয়ে এই অন্ধকারে বসে রয়েছেন। কিন্তু তবুও আমি ওনাকে জিজ্ঞেস করলাম কোনো কিছুতে আমার সাহায্য লাগবে কিনা। খুব দ্রুত তিনি না বললেন। তখন জানতে চাইলাম মোমবাতি জ্বেলে দেব কিনা। তিনি বললেন, যেটা মন চায় তাই করো জোন্স। তাই আমি মোমবাতি জ্বেলে দিই। এরপর খানিকটা সময় আমি সেখানেই থাকি। তিনি আবার বললেন, আমায় সত্যি বলো তো জোন্স, কেন তুমি আবার ফিরে এলে? তুমি কি শুনতে পাচ্ছ না একজন তোমায় গালাগাল দিচ্ছে? না তো স্যার, আমি জবাব দিই। তার কথার মানে ভাবার চেষ্টা করছি তখন। না। হ্যাঁ, অবশ্যই না। আপনি ঘুমিয়ে পড়লে সেটাই ভালো হতো না স্যার? গুড নাইট জোন্স। তাই আমি বেরিয়ে আসি, কিন্তু আবার একটু বাদে ফিরে যাই সেখানে। দরজাটা তখন বন্ধ। আমার গলা শুনতে পেয়ে তিনি জানতে চান কি দরকার এবং তাকে আর বিরক্ত না করতে বলে। আমি ফিরে এসে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি। তখন বোধহয় 6টা কিংবা 7টা হবে। আমি আবার ফিরে আসি। দরজাটা তখনও ভিতর থেকে বন্ধ করা এবং তিনি আর জবাব দিচ্ছেন না। আমি ওনাকে বিরক্ত করতেও চাইছিলাম না। ভাবলাম হয়তো ঘুমাচ্ছেন তিনি, তাই 9টা পর্যন্ত আমি আর বিরক্ত করলাম না তাকে। আমার দরকার পড়লে উনি স্বভাবত বেল বাজান, আর তাকে জাগাবার কোনো নির্দিষ্ট সময়ও নেই। আমি তার ঘরে ধীরভাবে টোকা দিলাম, কিন্তু উত্তর পেলাম না কোনো। খানিক অপেক্ষা করলাম আমি। ভাবলাম তিনি হয়তো বিশ্রাম নিচ্ছেন। যখন 11টা বাজলো আমার চিন্তা হতে শুরু হলো, কারণ এর আগে উনি কখনো 10:30টার বেশি ঘুমাননি। তখনও ওনার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছিলাম না। আমি দরজায় টোকা মেরে ডাকলাম তাকে, কিন্তু তাও কোনো উত্তর নেই। যেহেতু আমি দরজাটা খুলতে পারছিলাম না, তাই আমি থমাসকে ডাকলাম এবং দুজনে মিলে জোর লাগিয়ে খুলে ফেললাম দরজা। তখন আমরা ওনাকে এইরকম ভয়ঙ্কর অবস্থায় আবিষ্কার করি, যেমনটা আপনি দেখলেন। এটা ছাড়া আর কিছুই বলার ছিল না জোন্সের। মিস্টার জেনিংস ছিল খুবই দয়ালু এবং ভদ্র মানুষ। যারা তাকে চিনত প্রত্যেকেই ওনাকে পছন্দ করত। আমি বাজি রেখে বলতে পারি ওনার প্রতিটা ভিত্তু এই দুর্ঘটনায় দারুণভাবে আঘাত পেয়েছে। হতাশ এবং মর্মাহত অনুভূতি নিয়ে আমি সেই দেবদারু কাছে ছাওয়া ভুতুরে বাড়িটা থেকে প্রস্থান করলাম। আমি প্রার্থনা করি এরকম কিছু যেন আমায় আর দেখতে না হয়। এখন যখন আমি তোমায় লিখছি তখন মনে হচ্ছে যেন আমি কোনো ভয়ঙ্কর জঘন্য স্বপ্ন দেখে জেগে উঠেছি। অবিশ্বাস এবং আতঙ্কের সেই ছবিটা আমার মন কিছুতেই মেনে নিতে চাইছে না, কিন্তু তবুও আমি জানি যে এটা সত্যি। এটা হলো এক বিষের অগ্রগতির কাহিনী, এমন এক বিষ যা স্নায়ু এবং আত্মার উপর আঘাত করে এবং সেই সব পেশিগুলোকে অসাড় করে দেয় যেগুলো যুক্ত বাহ্যিক এবং অভ্যন্তরীণ ইন্দ্রিয়র সাথে। আর এইভাবেই ঘটে গেল এই অদ্ভুত সংমিশ্রণ, মর্টাল এবং ইমমর্টালের অকালে যোগাযোগ। প্রিয় ভ্যানলি, যা নিয়ে আমি এতক্ষণ বললাম তুমিও সেরকম কিছু একটা অভিজ্ঞতা করেছ। সেটার ফিরে আসা নিয়ে তুমি দুবার আমায় জানিয়েছ। আর ভগবানের অধীনে কে তোমার সাহায্য করেছিল?
তোমার সবচেয়ে কাছের বন্ধু মার্টিন হেসেলিয়াস। এসো বন্ধু, খুব বেশি সংবেদনশীল হয়ে লাভ নেই। তোমায় একটা প্রকৃত সত্য কথা বলি। আমার বইয়ে যা লেখা রয়েছে, আমি এই ধরনের দৃশ্য দেখা মোট 57টা কেসের সম্মুখীন হয়ে তাদের চিকিৎসা করেছিলাম। এইসব দৃশ্য দেখাকে আমি বইয়ে উল্লেখ করেছি সাবলিমেটেড, প্রেকোশিয়াস এবং ইন্টেরিয়র বলে। এখানে এই অবস্থার আরও একটা ভাগ রয়েছে, যেটাকে সকলে আগেরটার সাথেই গুলিয়ে ফেলে, যেটাকে বলা হয় বর্ণালীগত বিভ্রম। আমার বিশ্বাসের চিকিৎসা করা অত্যন্ত সহজ, যেমনটা ঠান্ডা লাগলে বা পেট ব্যথার ক্ষেত্রে করা হয়। প্রথমে যেই ভাগের কথা আমি বললাম, সেটাই সব থেকে বেশি চিন্তার উদ্বেগ করে। এরম কেস আমার জীবনে 57টা এসেছিল, একটা বেশিও না, একটা কমও না। আর এর মধ্যে আমি কতবার অসফল হয়েছিলাম জানো? একবারও না। মানুষের এমন কোনো অসুস্থতা নেই যেটাকে সহজে ঠিক করা যায় না। শুধুমাত্র খানিক ধৈর্য এবং ডাক্তারের উপর ভরসা লাগে। এই কিছু শর্ত মানতে পারলে আমার বিশ্বাস নিরাময় হওয়া নিশ্চিত। তুমি বুঝতে নিশ্চয়ই পারছো যে মিস্টার জেনিংসের চিকিৎসা আমি শুরু করতেই পারিনি। আমি নিশ্চিত ছিলাম 18 মাসের মধ্যে আমি তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারতাম, কিংবা খুব বেশি হলে 2 বছর সময় লাগত। কিছু কেস দ্রুত শেষ হয়, আর অন্যগুলোতে সময় বেশি লাগে। যে কোনো ডাক্তার, সে যদি সাবধানে চিন্তা করে এবং খেটে কাজ করে, তাহলে নিরাময় খুঁজে বের করা কোনো ব্যাপারই না। আমার লেখা দ্য কার্ডিনাল ফাংশনস অফ দ্য ব্রেন বইটার ব্যাপারে তো তুমি জানো। আমার সেই বইয়ে আমি আমার কেসগুলো থেকে অনেক প্রমাণ তুলে ধরেছি একটা শক্তিশালী সঞ্চালনের সম্ভাবনা। যেমন করে রক্ত আমাদের শরীরের শিরা ও ধমনীর মধ্যে দিয়ে সঞ্চালিত হয়ে স্নায়ুর মধ্যে দিয়ে যায়, তেমন এক্ষেত্রে মস্তিষ্ক কাজ করে হৃৎপিণ্ডের মতো। এখানে এক প্রকার তরল একটি স্নায়ুর মধ্যে দিয়ে গিয়ে নিজের অবস্থা পরিবর্তন করে আরেকটাতে ঢুকে পড়ে। এই তরলের প্রকৃতি হলো আধ্যাত্মিক, তবে এটা বস্তুহীন নয়। অনেকটা আলো এবং তড়িতের মতো, যেমনটা আমি আগেই বলেছিলাম। বিভিন্ন রকম অপব্যবহার হলে, যেমন প্রতিনিয়ত ভারী মাত্রায় গ্রিন টি খেলে, আমাদের শরীরে সেই তরল যেটা আত্মার সাথে যুক্ত, সেটার কোয়ালিটি বা তার ভারসাম্যে ব্যাঘাত ঘটায়। এই তরল হলো অভ্যন্তরীণ ইন্দ্রিয়র সাথে যুক্ত, আর যদি এদের মাঝে রক্ত জমাট বেঁধে যায়, তখন এরা এক উন্মুক্ত পৃষ্ঠতলের সৃষ্টি করে, যেখানে বিচ্ছিন্ন আত্মারা এসে প্রভাব ফেলতে পারবে এবং যোগাযোগ করার কোনো এক পন্থা বের করে ফেলতে পারে। মস্তিষ্কের সঞ্চালন এবং হৃৎপিণ্ডের সঞ্চালনের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। চোখ যেটা দিয়ে বাহ্যিক দৃশ্য দেখা হয়, অন্যদিকে স্নায়বিক পেশি এবং মস্তিষ্কের কাছে আর ভুরুর উপর দিকে হলো সেই জায়গা যেখান থেকে অভ্যন্তরীণ দৃশ্য দেখা যায়। তোমার নিশ্চয়ই মনে আছে আমি কিভাবে UV কলম ব্যবহার করে তোমার দৃশ্য ঠিক করতে সাহায্য করেছিলাম। তবে এইভাবে এত দ্রুত সব ক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না। শীতলতা কঠোরভাবে এই তরলকে বিকর্ষিত করে, আর যদি এমনটা অনেক দিন চলতে থাকে, তাহলে এর ফলে হয়তো সারা জীবনের অসারতা সৃষ্টি হতে পারে, এবং তার চেয়েও বেশি সময় চললে সেটা পরিণত হবে পক্ষাঘাতে। আমি জোর দিয়েই বলছি, আমি নিশ্চিত ছিলাম যে অভ্যন্তরীণ দরজাগুলো ভুলবশত মিস্টার জেনিংস খুলে ফেলেছিল, সেটা আমি বন্ধ করতে পারতাম। মাতালদের ক্ষেত্রেও ঠিক একইভাবে অভ্যন্তরীণ দরজা খুলে যায়। আবার যখন দেহের স্নায়ু এবং মস্তিষ্কের উত্তেজনা কমে গিয়ে আগের অবস্থায় ফিরে আসে, তখন আবার সেই দরজা বন্ধ হয়ে যায়। এমন ফলাফল অর্জিত হয় সোজাসুজি পদ্ধতিতে দেহের ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার ফলে, এবং এটা অনিবার্যভাবে ঘটবেই। তাতে আমি কখনো বিফল হইনি। খুবই দুর্ভাগ্যজনকভাবে মিস্টার জেনিংস নিজের জীবন নিয়ে নেয়, কিন্তু এটা ছিল একেবারেই আলাদা এক রোগ, যেটা মূল রোগের উপর বিস্তার প্রভাব পড়েছিল।
তার পরিস্থিতি ছিল বিশেষভাবে জটিল এবং মূল যে সমস্যার মধ্যে সে নিমজ্জিত ছিল তা হলো আত্মহত্যা করার এক প্রবল প্রবণতা। আমি মিস্টার জেনিংসকে এমন মানুষের মধ্যে ধরতে পারবো না যার চিকিৎসা আমি করেছি, কারণ আমি তার বিষয়ে কাজ করা শুরুই করতে পারিনি। আমার বিশ্বাস সে আমায় খোলাখুলি সব বলতে পারেনি। রোগী যদি নিজেকে রোগের সাথে জড়িয়ে না রাখে তাহলে তার সুস্থ হয়ে ওঠা অনিবার্য।